আচ্ছা আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়বো ভাইয়া। মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস অফ দ্য সেল, এগুলো সবাই জানে। আমি এখন যেটা বলতেছি ভাইয়া, বলো তো মাইটো মানে কি আর কন্ড্রিয়া মানে কি বলো। মাইটো ওয়ার্ডটা কই শুনছো বলো? মাইটোসিসে শুনছো। এবার বলো মাইটোসিসের নাম মাইটোসিস কেন হয়েছে? ভেরি গুড। এটা কি আমি আগে বলছিলাম কখনো? কেন হয়েছে এটা বলছিলাম। স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল ফাইবার তৈরি হয়, ফাইবারগুলো কি সুতার মতো, দ্যাটস ওয়াই যেহেতু সুতার মতো লাগে তাই কি এটার নাম হয়েছে মাইটোসিস। অন্য কোনো কোষ বিভাজনে কিন্তু এই স্পিন্ডল তন্তু তৈরি হয় না, যেমন অ্যামাইটোসিসে কি স্পিন্ডল তন্তু তৈরি হয় না। আচ্ছা মাইটো মানে তাহলে সুতা, কন্ড্রিয়া মানে হইলো দানা, বুঝতে পারছো? কন্ড্রিয়া মানে কি ভাইয়া? দানা। হ্যাঁ, তো সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া যখন আবিষ্কৃত হয়েছিল, এই মাইটোকন্ড্রিয়াটা দেখতে এইরকম ছিল ভাইয়া। হ্যাঁ, এই যে অনেক লম্বা সুতার মতো, কথা বুঝতে পারছো? তারপরে তুমি যেটা অ্যাজ ইউজুয়াল আঁকো, মাইটোকন্ড্রিয়া এমনি আঁকো না, এভাবেই তো আঁকো নাকি? আমার আঁকা অবস্থা অনেক খারাপ। এরকম লম্বা, বুঝছো, সুতার মতো, ঠিক আছে? সো সুতার মতো দেখতে, তাই এটার নাম দিয়েছে কি জানো? মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, প্রথমেই কিন্তু এটার নাম মাইটোকন্ড্রিয়া দেয় নাই, প্রথমে এটার নাম দিয়েছে ফাইলা। ফাইলা মানে কি বলতো? ফিলামেন্ট থেকে আসছে। ফিলামেন্ট মানে কি? সুতা। কথা বুঝতে পারছো? ফাইলা মানে ফিলামেন্ট থেকে আসছে, ফিলামেন্ট মানে যে সুতা, এটা কি আমরা পড়ছি আগে? আচ্ছা, তো প্রথমে এটার নাম দিছে ফাইলা, পরে আরেকজন নাম দিছে বায়োপ্লাস্ট, তারপরে এটার নাম দিছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু আগে যখন আবিষ্কৃত হয়েছে কি হিসেবে আবিষ্কৃত হয়েছে? সুতার মতো দেখতে, সুতা হিসেবে আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে? তো দেখো এটা হলো মাইটোকন্ড্রিয়া, এগুলা, হ্যাঁ এটা হইলো কি সুতার মতো, এগুলা হইছে, হ্যাঁ এটা হলো সসেজ শেপ। সসেজ মানে বুঝছো? সসেজ শেপ মানে লম্বা সুতার মতো। আচ্ছা যাই হোক, এখন আসো তুমি এটা দেখো লম্বা ও সরু। আচ্ছা এখন আসো, এটা প্রথমে নাম কোষের সাইটোপ্লাজমে দানার মতো ছড়ায় থাকে, এই কারণে এই দানা থেকে নাম আসছে কি ভাইয়া? কন্ড্রিয়া। হ্যাঁ, কন্ড্রিয়া মানে কি? দানা। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, এখন যেটা, এই দেখো ওয়াল্টার ফ্লেমিং প্রথমে এটার নাম দেয় কি? ফাইলা, সুতা। ফাইলা মানে কি? সুতা। নামটা ভালো হয় নাই, ঠিক আছে? কেন? কারণ সুতা তো অনেক কিছুই মিন করে। তারপরে অল্টম্যান এটার নাম দেয় বায়োপ্লাস্ট, আর বেন্ডা এটার নাম দেয় মাইটোকন্ড্রিয়া। কার্ল বেন্ড্রা, কথা বুঝতে পারছো? কার্ল বেন্ডা এটার নাম দেয় মাইটোকন্ড্রিয়া। তো এই বিজ্ঞানীর নামগুলো ভাইয়া তোমার মনে রাখতে হবে, কথা বুঝতে পারছো? কে কি নাম দিছে, ঠিক আছে? কে কি নাম দিছে? কার্ল বেন্ডা দেয় মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এখন আসো, তুমি যদি মাইটোকন্ড্রিয়াটা দেখো, মাইটোকন্ড্রিয়া এমন একটা তোমার স্ট্রাকচার, এটা তো মাইটোকন্ড্রিয়া কাইটা আনছি ক্রস সেকশন। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এমন একটা স্ট্রাকচার, তুমি দেখবা যে এটার দুইটা মেমব্রেন আছে, দেখছো? এই যে বাইরে একটা মেমব্রেন আছে, রাইট, আর ভিতরে কি আছে? আরেকটা মেমব্রেন আছে। কয়টা মেমব্রেন আছে? দুইটা মেমব্রেন। আর কি কারো দুইটা মেমব্রেন আছে? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া বাদে আর কারো ডাবল লেয়ারের মেমব্রেন নাই। ডাবল লেয়ারের মেমব্রেন বলতে আমি কি বুঝাইছি জানো? দুইটা ফসফোলিপিড বাই লেয়ার। দুইটা ফসফোলিপিড বাই লেয়ার মানে ধরো তুমি তো কোষঝিল্লির ক্লাস করছো না? তাহলে কোষঝিল্লির ক্লাসে তো তুমি দেখছো যে মেমব্রেনের স্ট্রাকচার কীরকম, ফসফোলিপিড বাই লেয়ারের মতো। তো এখানে এই যে এইটারে যদি আমি বড় কইরা দেখাই ভাইয়া, এটা বড় কইরা দেখাইলে তুমি এই যে এতটুকু মেমব্রেন পাবা না, আর হইলে এখান থেকে নিচে এতটুকু মেমব্রেন পাবা, রাইট? আচ্ছা তাহলে দেখো এইগুলো বড় করে দেখাইলে তুমি দেখবে দুইটা ডাবল লেয়ার্ড মেমব্রেন আছে। কথা বুঝতে পারছো? ডাবল লেয়ার্ড মেমব্রেন মানে হলো এই যে এটা হলো বাইরের মেমব্রেন, অর্থাৎ ওই যে এতটুকু, এতটুকু তুমি বড় করে দেখাইলে এই যে এইটুকু মেমব্রেন দেখতে পাবা, আর এই যে নিচের টুকু যেটা হলো তোমার এই যে এতটুকু, এটা হলো বাইরের মেমব্রেন, আর এটা হলো কি? ভিতরের মেমব্রেন, রাইট? আচ্ছা, এই বাইরের মেমব্রেনরে বড় করে দেখলে এই যে একটা ফসফোলিপিড বাই লেয়ার, আর ভিতরের মেমব্রেনরে বড় করে দেখলে কি আরেকটা ফসফোলিপিড বাই লেয়ার। আমার কথা বুঝতে পারছো? ডাবল মেমব্রেন মানে বুঝাইতে কি বুঝাইছি? লিখবে দ্বিস্তরী ঝিল্লি আছে। দ্বিস্তরী ঝিল্লি মানে কি ভাইয়া? দুইটা ফসফোলিপিড বাই লেয়ার। আমার কথা বুঝতে পারছো? দুইটা ফসফোলিপিড বাই লেয়ার। দ্বিস্তরী ঝিল্লি আর দ্বিস্তরী মেমব্রেন মানে এটা কাইন্ড অফ অনেক তোমার বই গোলায় ফেলছে, বাট বিষয়টা হলো মেমব্রেন দ্বিস্তরী, এটা বুঝাইতে কি বুঝাইছে জানো? একটা মেমব্রেনে দুইটা ফসফোলিপিডের লেয়ার থাকে, একটা দুইটা। আমার কথা বুঝতে পারছো? একটা মেমব্রেনে যদি বলে যে মেমব্রেনটা দ্বিস্তরী, মানে একটা মেমব্রেন দ্বিস্তরী, তার মানে হলো একটা মেমব্রেনে কয়টা লেয়ার থাকে ফসফোলিপিডের? দুইটা। এটা তো বুঝতে পারতেছো নাকি? সেল ফ্লুইড মোজাইক মডেলের ক্লাস কি করা হয়েছে তোমাদের? তাহলে এটা তো বুঝতে পারতেছো। তো দুইটা লেয়ার থাকে যদি বলে যে একটা মেমব্রেনে, মানে একটা মেমব্রেন দ্বিস্তরী। কিন্তু যদি বলে দ্বিস্তরী ঝিল্লি থাকে,
তার মানে হইলো এখানে দুইটা কি আছে, ফসফোলিপিড বাই লেয়ার আছে। তার মানে টোটাল ফসফোলিপিডের কয়টা লেয়ার আছে, 4টা লেয়ার আছে। আমার কথা বুঝতে পারছো? নর্মালি কি অন্য কোনো অঙ্গাণুতে এরকম হয় না। তুমি দেখবা যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, এরকম আমরা আঁকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে তোমার কি গলগি বডি, রাইট? এই গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু আমরা এমনিই আঁকি, তাই না? কিন্তু আমরা যখন মাইটোকন্ড্রিয়া আঁকতে যাই তখন আমরা কেমনে আঁকি? এই একটা দেই, আরেকটা কি এরকম দেই না? ছোটোবেলায় মাইটোকন্ড্রিয়া তো আঁকছো নাকি, এরকম দেই না? তার মানে এনে কয়টা মেমব্রেন দিছি বলো তো? দুইটা, এইটা একটা, এটা আরেকটা। কথা বুঝতে পারছো? তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম মাইটোকন্ড্রিয়া এমন একটা অঙ্গাণু যার কি আছে, দুইটা মেমব্রেন আছে, যেটা একটা এক্সেপশন, মানে অন্যর সাথে কি মিলে না। এখন তুমি একটু আসো, এদিকে আসো, হ্যাঁ এদিকে একটু আসো। যেটা বাইরে থাকে ওটার কি বলবা? আউটার মেমব্রেন বা বহিস্থ ঝিল্লি। আর যেটা ভিতরে থাকে ওটারে কি বলবা? অবভিয়াসলি অন্তস্থ ঝিল্লি বলবা, ঠিক আছে? মানে এটা হইলো বহিস্থ ঝিল্লি আর এটা কি অন্তস্থ ঝিল্লি। দুইটা মেমব্রেনই কি দিয়ে তৈরি ভাই? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো? এটা জুম করে তো একটু আগে দেখাইলাম। আচ্ছা এখন আসো, এটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন, দুইটা মেমব্রেনের মাঝখানে এখানে একটা স্পেস আছে না? আমার কথা বুঝতে পারছো? এটা একটা মেমব্রেন, এটা আরেকটা মেমব্রেন, দুইটা মেমব্রেন, এই যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে এই যে স্পেস আছে না ভাইয়া? আমার কথা বুঝতে পারতেছো? এই স্পেসটার নাম কি দিবা? তুমি নিজেই দাও, কি দিবা? অথবা ম্যাট্রিক্স, তুমি নিজে দাও, চিন্তা করো। দেখো আমি তোমারে বলি, এই যে একটা সেল আর আরেকটা সেল, এই দুইটা সেলের মাঝখানে যে স্পেস থাকে এটা কি বলো তুমি? ইন্ট্রা না, ইন্ট্রা মানে যদি কোষের ভিতরে কোনো স্পেস থাকে ওটারে বলে ইন্ট্রা সেলুলার স্পেস। দিস স্পেস ইজ কল্ড কি? ইন্ট্রা মানে কি? অন্ত, ভিতরে। কথা বুঝতে পারছো? আর যদি দুইটা কোষের মাঝখানে এই যে স্পেসটা আছে এটারে কি বলবো ভাইয়া? দুইটা কোষের মাঝখানে ইন্টার শিফট ক্রিকেট কম্পিটিশন মানে কি? দুইটা শিফটের মাঝখানে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ইন্টার শিফট মানে হলো ইন্টারসেকশন মানে কি? তোমার ইন্টার ফর্ম কম্পিটিশন হয় না? তাহলে ইন্টার ফর্ম মানে কি? এ ফর্ম আর বি ফর্মের মাঝখানে। আর ইন্ট্রা ফর্ম মানে কি? এ ফর্মের ভিতরেই তোমাদের মানে যারা আছে তাদের ভিতরে। আমার কথা বুঝতে পারছো? তাহলে এটারই তুমি কি বলো? ইন্টার সেলুলার স্পেস, ইন্টার সেলুলার স্পেস। আর এটারে কি বলো? ইন্ট্রা সেলুলার স্পেস। একটা ইন্ট্রা সেলুলার স্পেসের নাম বলতে পারবা? সেল ভ্যাকুয়াল। সেল ভ্যাকুয়াল মানে কি? কোষ গহ্বর। ওটা একটা ইন্ট্রা সেলুলার স্পেস। এই যে কোষের ভিতরে বিশাল একটা গহ্বর থাকে, তাই না? এটা একটা ইন্ট্রা সেলুলার স্পেস। কথা বুঝতে পারছো? কিন্তু দুইটা কোষের মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটারে আমি কি বলি ভাই? ইন্টার সেলুলার স্পেস। তাহলে আমার একটু বলো তো, এটা আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, দুইটা মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটারে আমি কি বলবো? ইন্টার মেমব্রেন স্পেস। আমার কথা বুঝতে পারছো? দুইটা মেমব্রেনের মাঝখানে। তাহলে ওটা কি ইন্টার সেলুলার বলছিলাম কি? দুইটা সেলের মাঝখানে। আর এটারে কি বলবো? ইন্টার মেমব্রেন স্পেস। ঠিক আছে? আচ্ছা ওকে। তো যাই হোক, এটা ইন্টার আর ইউনিট মেমব্রেন মতবাদ, এটা আমি আগেই পড়াই দিছি। ইউনিট মেমব্রেন মতবাদের কি মানে মেইন থিওরিটা কি? সকল বায়োলজিক্যাল মেমব্রেন একই গঠন। এটা কি? ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে সেল মেমব্রেনও ফসফোলিপিড বাইলেয়ার, সব কিছুর মেমব্রেনই কি? ফসফোলিপিড বাইলেয়ার। এটাই হলো ইউনিট মেমব্রেন থিওরি। আচ্ছা এখন আসো, তোমার এই যে দেখো, তাহলে এটা ভাই একটা মেমব্রেন, এটা কি নিচের মেমব্রেন, তাই না? নিচের মেমব্রেনটা হলো ভাঁজ খাওয়া, তাই না? দেখো উপরের মেমব্রেনটা কিন্তু একদম স্ট্রেইট আপ আছে, তাই না? কিন্তু নিচের মেমব্রেনটা কি আছে? এরকম ভাঁজ খাওয়া আছে, ঠিক আছে? তো নিচের মেমব্রেনটা ভাঁজ খাওয়া দেখে আমি এরকম ভাঁজ খাওয়া দেখা দিলাম। আচ্ছা তাহলে ভাই এইখানে যে স্পেসটা আছে এই স্পেসটাকে কি বলবো আমি? ইন্টার মেমব্রেন স্পেস। আমার কথা বুঝতে পারছো? তাহলে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা আছে এটা বলতেছি আমি ইন্টার মেমব্রেন স্পেস। আচ্ছা এখন আসো, ওকে, এটা হলো ইন্টার মেমব্রেন স্পেস। এখন আসো, আচ্ছা এখন একটা কোশ্চেন তোমাদের কাছে, সবার একটা ঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার কেন দুইটা ঝিল্লি? কথা বুঝতে পারছো? এই কোশ্চেনটার আনসার তোমরা এখন পারবা না, তোমরা যখন অণুজীব পড়বা। কথা বুঝতে পারছো? অণুজীবে তোমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পড়বা। কথা বুঝতে পারছো? দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দুইটা মেমব্রেন আছে। কথা বুঝতে পারছো? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দেখো এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বাই দ্য ওয়ে ব্যাকটেরিয়া কি ইউক্যারিওট না প্রোক্যারিওট? হেই মিয়া, কি খাইছো বলো তো ভাতের সাথে আজকে? হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওট। প্রোক্যারিওটের কিছু বৈশিষ্ট্য বলো তো।
হ্যাঁ, ও মনে রাখতে পারছো, কোনো কিছু মেমব্রেন দ্বারা আবৃত থাকে না। কথা বুঝতে পারো, নিউক্লিয়াস না, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকে না, কিছুই মেমব্রেন বাউন্ড অর্গানাল। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি মেমব্রেন আছে, তাহলে এটা এখানে থাকবো না। আমার কথা, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানালি কি থাকে না। তো এটার নিউক্লিয়াসে যদি মেমব্রেন না থাকে, তাহলে ডিএনএটা কি সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো থাকে। আর প্রোক্যারিওটের আরেকটা বৈশিষ্ট্য কি, এটার কি থাকে, 70S রাইবোজোম থাকে, এটা আমি রাইবোজোমে পড়াইছিলাম। আর 80S রাইবোজোম কাদের থাকে, ইউক্যারিওটের। এটারে আমরা কি ইউজ করতে পারি না নিজের ইসের জন্য, কি অ্যান্টিবায়োটিক দিয়া। অ্যান্টিবায়োটিক কি করে, 70S রাইবোজোমরে ইনহিবিট করে, ঠিক আছে, কিন্তু 80S কে কি ইনহিবিট করে না। এই কারণেই 70S রাইবোজোম বা ব্যাকটেরিয়ারই অ্যান্টিবায়োটিক কিল করে, কিন্তু আমাদের নিজের কোষকে কি অ্যান্টিবায়োটিক কিল করে না। আমার কথা বুঝতে পারছো? ওকে, সমস্যা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগুলো পড়বো আমরা, বাট তুমি এই চিত্রটা দেখা বুঝো যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কয়টা মেমব্রেন। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা মেমব্রেন থাকে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কয়টা মেমব্রেন থাকে, দুইটা। এই যে আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, এই মাঝখানে কি ইন্টার মেমব্রেন স্পেস। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার অবশ্যই ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওট, তাহলে প্রোক্যারিওটের সাথে মিল থাকবে। প্রোক্যারিওটের কি ডিএনএর আশেপাশে কোনো মেমব্রেন ঝিল্লি থাকে, তাহলে দেখো এর ডিএনএটা হলো একদম সাইটোপ্লাজমে ছড়ানো আছে। আবার দেখো এখানে দেখছো একটা জিনিস আছে, এই মালটার নাম কি বলো, দেখো এটা লার্জার সাব ইউনিট, এটা স্মলার সাব ইউনিট, তাহলে এটা কি হয়ে যাবো, রাইবোজোম, ঠিক আছে। এটা কত এস ব্যয় বলো তো, লার্জারটা 50S, এটা হলো 50S, আর এটা হলো 30S, দুইটা মিলা কত হয়, 70S হয়। কথা বুঝতে পারছো? শোনো, এই 50S আর 30S মিলা 80 হয় না কেন, এটা কি বুঝাইছিলাম না, বুঝতে পারছো? তোমরা কি ছিলা ওই লাইভ ক্লাসে নাকি রেকর্ডেড দেখছো? রেকর্ডেড দেখছো, বুঝতে পারছো কেন দুইটা কি হয়ে যায়, ওভারল্যাপ হয়ে যায়। যখন নাকি তুমি একদম একদম মলিকুলার লেভেলে যাবা, তখন হলো যার সারফেস এরিয়া বেশি তার উপরে বেশি কাজ করবে ফোর্স। সারফেস এরিয়া মানে কি বলো তো, যার যত সারফেস আছে, সারফেসের পরিমাণটাই সারফেস এরিয়া বলে। কথা বুঝতে পারছো? এখন ধরো এটা কি 50S না, 50S, আর এটা হলো 30S। ধরো 30S, অবভিয়াসলি 30S হলো কম। সেডিমেন্ট এস মানে কি, সেডিমেন্টেশনের একটা ইউনিট। 30S দিয়া বুঝায় যে এটা কি কম, আস্তে আস্তে সেডিমেন্ট হইতেছে, আর 50S দিয়া বুঝায় এটা 30S এর থেকে কি তাড়াতাড়ি সেডিমেন্ট হইতেছে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তো ভাই দেখো এইটার যে সারফেস এরিয়া মানে বুঝতে পারছো তো, এটার সারফেস এরিয়া কি হবে দেখো তো, কি জানি সায়রা, দেখো এটার সারফেস এরিয়া কি, এটা হবে, আমি লাল কালি দিয়ে যেটা মার্ক করছি এটাই হলো সারফেস এরিয়া, মানে এটার যে সারফেস আছে। ওকে, মনে রাখবা এটার সারফেস যত বেশি, এই সারফেসের উপরে ফোর্স কাজ করবে, মানে পুরো সারফেসের উপরেই নিচের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। আমার কথা বুঝতে পারছো? যত বেশি সারফেস এরিয়া, ওটার উপরে তত বেশি ফোর্স কাজ করবে। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে তো বুঝো, যেটা নিজে আমি সেন্ট্রিফিউজ মেশিন দেখাইছি না, যে ঘুরায়, তো সেন্ট্রিফিউগাল ফোর্স মানে যেটা নিচের দিকে টাইনা নেয়। আমার কথা বুঝতে পারছো? এখন যার সারফেস এরিয়া বেশি, তার উপরে কি বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, আর সে কি তাড়াতাড়ি নিচে পড়বো। এই কারণেই 50S তাড়াতাড়ি নিচে পড়ে। কারণ দাও এনে 30S আর 50S এর মধ্যে কার বেশি বলো তো, সারফেস এরিয়ার পরিমাণ কার বেশি, 50S এর বেশি। দ্যাটস ওয়াই ওর উপরে কি সেন্ট্রিফিউগাল ফোর্স নিচের দিকে বেশি পরিমাণ অ্যারো দিতে পারবা, তাই না, বেশি পরিমাণ ভেক্টর দিতে পারবা। অ্যান্ড বেশি পরিমাণ ভেক্টর দিলে অবভিয়াসলি কি এটা তাড়াতাড়ি নিচে পড়বে। হ্যাঁ, এখন নর্মালি 50S আর 30S মিলাইলে কত হওয়ার কথা ছিল, 80S, কিন্তু তুমি এটা মিলাও, এটা মিলাইলে কী হইব জানো, এটা মিলাইলে এইভাবে মিলবে যে এটা হলো 50S, রাইট, এত বড় ছিল, আর এটার সাথে কি এই যে 30Sটা নিয়ে যুক্ত করে দিলা, তখন কি এটা এরকম হয়ে যাব। তখন এটার সারফেস এরিয়াটা কি হবে, এটা একটু ছাড়ো না, তখন এটার সারফেস এরিয়াটা কী হবে ভাইয়া বলো তো, পুরো এটা হবে না, এটা হবে, রাইট। তুমি এখন দেখো ওভারঅল এইটার থেকে এইটার সারফেস এরিয়া বাড়ছে, কিন্তু এই জায়গায় কিছু সারফেস এরিয়া মার্জ হওয়ার কারণে কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তাই এই জায়গার সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি কাজ করব, এই কারণে কি অ্যাডিশন হয় না এখানে, বুঝতে পারছো, মানে একদম ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল অ্যাডিশন হয় না। তাহলে এটা আলাদাভাবে যদি তুমি ক্যালকুলেট করো, আলাদাভাবে পড়লে তাহলে কত লাগবে, 50 আর 30 80 লাগার কথা আলাদাভাবে, কিন্তু যখন তুমি এটা মার্চ করে দিবা, তাহলে এখানে কিছু সারফেস এরিয়া হারায় যাব, এখানে কিছু সেন্ট্রিফিউগাল বল হারায় যাবে। তাহলে এইটা হিসাব অনুযায়ী আরও দ্রুত পড়ার কথা, কিন্তু সেন্ট্রিফিউগাল বল হারায় যাওয়ার কারণে এটা কি হবে বলো তো, হ্যাঁ এটার থেকে তো এটার সারফেস এরিয়া বেশি, তাই এটা কি তাড়াতাড়ি পড়বে, দ্যাটস ওয়াই এটারে কি বলবো আমি 70S,
কিন্তু হওয়ার কথা ছিল কি 80s। এখন 80s কেন হয় না? কারণ এই যে ভ্যানিশ হয়ে গেছে এখানকার সারফেস এরিয়া, দুইটা মার্জ হওয়ার কারণে ভ্যানিশ হয়ে গেছে। আমার এই হাত আর হলো এই হাত দুইটা যখন মার্জ হয় তাহলে মাঝখানের এরিয়াটা কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। তখন সারফেস এরিয়া, সারফেস মানে কি, সারফেসে যে এরিয়া থাকে তাহলে দুটো মিলাই দেই, তাহলে কি এই যে আমার এই যে হাতের এই তলটা আর এই হাতের এই তলটা এটা কি আর থাকে সারফেসে? থাকে না, সারফেসে আর থাকে না। কথা বুঝতে পারছো? তাই সারফেসে না থাকলে ওইটার উপরে সেন্ট্রিফিউগাল বল কাজ করতে পারে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন কাহিনী হলো যে এটা হলো 30s আর তোমার কত কত বললাম? আরে হ্যাঁ, এটা হলো 50s আর হলো এটা কি 30s, মানে এটা টোটাল কি রাইবোজোম ভাইয়া? 70s রাইবোজোম। তাহলে এটা কিসের স্ট্রাকচার আমরা পড়তেছি? গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম নেগেটিভের স্ট্রাকচার কি? দুইটা মেমব্রেন থাকে, এটা মনে রাখবা। বাকি সব প্রোক্যারিওটের মতো, মানে কি কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, কিন্তু নিজস্ব ডিএনএ আছে। ব্যাকটেরিয়ার কি নিজস্ব ডিএনএ আছে না? বৃত্তাকার ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ আছে, কিন্তু ডিএনএর বাইরে কি নাই? কোনো মেমব্রেন নাই। কথা বুঝতে পারছো? ডিএনএর বাইরে কোনো মেমব্রেন নাই, এই কারণে লোকালাইজ না, মানে এক জায়গায় লোকালাইজ নাই, সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে। কথা বুঝতে পারছো? আর কি রাইবোজোম আছে? 70s রাইবোজোম। তুমি যখন একটু মাইটোকন্ড্রিয়ার দিকে তাকাবা, কথা বুঝতে পারছো, মাইটোকন্ড্রিয়ার দিকে তাকাইলেও তুমি দেখবা যে মাইটোকন্ড্রিয়ারও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মতো দুইটা মেমব্রেন আছে। এটা মিলে গেল। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেকেন্ড বৈশিষ্ট্য কী ছিল ভাই? এটা একটা ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওট। তাহলে প্রোক্যারিওটের কি থাকে? ডিএনএ থাকে, কিন্তু এই ডিএনএর বাইরে কি থাকে না? আবরণ থাকে না। তো দেখো এইটার মধ্যেও কি আছে? ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কি আছে? ডিএনএ আছে, কিন্তু ডিএনএর বাইরে কি নাই? আবরণ নাই। তাহলে আবার দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেরকম দানা দানা দেখতেছো না, দিজ আর 70s রাইবোজোম, মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও 70s রাইবোজোম পাওয়া গেছে। তাহলে এগুলো কি নির্দেশ করতেছে বলো তো? মাইটোকন্ড্রিয়া এক ধরনের কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমার কথা বুঝতে পারছো? মানে নির্দেশ করতেছে যে মাইটোকন্ড্রিয়া যখন অনেক আগে ছিল তখন এটা একটা স্বাধীন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল। আমার কথা বুঝতে পারছো? কারণ কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের সাথে ফুল স্ট্রাকচার মাইটোকন্ড্রিয়ার কি মিলে যায়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দুইটা লেয়ারের মেমব্রেন থাকে, এটারও দুইটা লেয়ারের মেমব্রেন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে, এটারও ডিএনএ আছে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার রাইবোজোম থাকে, কোন কি রাইবোজোম? 70s, এটারও 70s রাইবোজোম আছে। তাহলে দেখো, তার মানে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সাথে এটা মিলে যাইতেছে। দ্যাটস ওয়াই আমরা ধারণা করি যে মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি এক সময় কি ছিল? একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল, স্বাধীন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল। ঠিক আছে? আচ্ছা, এখন অনেক আগে যখন যখন নাকি বহুকোষী জীবের আবির্ভূত হয় নাই পৃথিবীতে, কথা বুঝতে পারছো, তখন এককোষী জীবের মানে বিচরণ ছিল। এককোষী জীব বলতে আমরা কি বুঝি? টেমিবা এই টাইপের যে জীবগুলো আছে, মানে প্রোটিস্টা রাজ্যের যারা আছে, অ্যামিবা কীভাবে খাদ্য গ্রহণ করে জানো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তোমার কি লাইট চোখে লাগতেছে? অফ করে দিমু? তোমার কি মাইগ্রেন আছে? কোনটা অফ করবো? এটা? তোমার কি মাইগ্রেন আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার আসো। সো এই অ্যামিবা ভাইয়া কীভাবে খাদ্য গ্রহণ করে বলো তো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। অ্যামিবা তো প্রকৃত কোষী, তাইলে এটার সাইজ বড়। সে কি জানো? ছোট ছোট ব্যাকটেরিয়া খায়া বাঁচে। বুঝতে পারছো? ফুড পার্টিকেল বলতে এখানে ব্যাকটেরিয়া খায়া হইলো বাঁচে। তো ধরো অনেক আগে যখন পৃথিবীতে কোনো বহুকোষী জীবের অস্তিত্ব ছিল না, তখন কি ছিল? একটা প্রকৃত কোষী ছিল, আর আদিকোষী তো আগে থেকেই থাকবে। আগে আদিকোষী তৈরি হয়েছে, পরে প্রকৃত কোষী তৈরি হয়েছে। সো আদিকোষী এই মাইটোকন্ড্রিয়া আদিকোষী, এবং এটা কি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা স্বাধীন ছিল। কথা বুঝতে পারছো? এখন ও অ্যাজ ইউজুয়াল কি করে? ছোট ছোট যেগুলো আছে ওটা খায়া বাইচা থাকে, মানে ছোট ছোট ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটোসিস করে বাইচা থাকে। এখন ও এখানে আসছে মাইটোকন্ড্রিয়ারে খাইতে। সো মাইটোকন্ড্রিয়ারে খাইতে আসার পরে ও ফ্যাগোসাইটোসিস করে এটার ভিতরে ঢুকায় নিছে। দ্য মোমেন্ট এটারে তোমার ডেস্ট্রয় করবে, কীভাবে ডেস্ট্রয় করবে ভাইয়া? লাইসোজোমের এনজাইমগুলো আইনা এটার উপরে ফালাই দিয়ে এটারে কী করবে? ডেস্ট্রয় করবে। সো দ্য মোমেন্ট ও এটারে ডেস্ট্রয় করতে নিছে, সে দেখছে কি জানো? মাইটোকন্ড্রিয়ারে কন্টিনিউয়াস কী দিতেছে? এনার্জি সাপ্লাই দিতেছে। যখন নাকি সে দেখছে যে আমারে কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই দিতেছে, তোমার যদি ফ্রি কেউ আইসা টাকা দিয়ে যায়, তুমি কি মানা করবা? মানা তো করবা না, তাই না? তো ও যখন দেখতেছে যে কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই দিতেছে, তাই ও কি এটারে মারলে কি ওর লাভ আছে কোনো? ওর আরও লস। কথা বুঝতে পারছো? ওই যে একটা শোনো না, ওই যে কি জানি হাঁসের একটা ডিমের কাহিনী, সোনার ডিম, প্রতিদিন সোনার ডিম দেয়, পরে পেট কেটে মাইরা ফেলাইছে। বুঝতে পারছো? তো বিষয়টা হলো এই বলদ তো মানে ওইটা বলদ হইতে পারে, বাট অ্যামিবা এত বলদ না। কথা বুঝতে পারছো? সো অ্যামিবা হইলো কি দেখতেছে যে ও কন্টিনিউয়াসলি ওর এনার্জি দিতেছে, যেটা ওর নর্মাল এনার্জি রিকোয়ারমেন্টের থেকেও বেশি। সো ভালো, আমার ফ্রি টাকা দিতেছে। কথা বুঝতে পারছো?
সো আমার যেহেতু ফ্রি ফ্রি এনার্জি দিচ্ছে তাই ও আর এটারে মারে না। আমার কথা বুঝতে পারছো? ও আর এটারে মারে না, এবং ওর আর ওর মধ্যে একটা সিমবায়োটিক রিলেশনশিপ প্রতিষ্ঠিত হয়। সিমবায়োটিক রিলেশনশিপ মানে কি বলো তো? সিমবায়োসিস মানে কি বলো? সিমবায়োসিস মানে এমন একটা অ্যাসোসিয়েশন, যেই অ্যাসোসিয়েশনে দুইজনই কি হয়, উপকৃত হয়। কথা বুঝতে পারছো? কেউ হার্ম হয় না। হার্ম হইলে ওটার বলে প্যারাসাইটিজম, মানে পরজীবিতা। কথা বুঝতে পারছো? তো সিমবায়োসিস মানে এমন একটা অ্যাসোসিয়েশন, যেই অ্যাসোসিয়েশনে কেউ কি হয়, যেমন আমাদের যে কৃমি হয় এটা কি সিমবায়োসিস? এটা হলো প্যারাসাইটিজম। কথা বুঝতে পারছো? কারণ কৃমি আমাদের বডির ক্ষতি করে কিন্তু কোনো লাভ দেয় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো সিমবায়োসিস এই জায়গায় হইতেছে, তার মানে কি এই জায়গায় কার কার অ্যাসোসিয়েশন ভাইয়া? মাইটোকন্ড্রিয়া মানে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কি অ্যামিবার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনে দুইজনই লাভবান হইতেছে। কেমনে আমার বলো তো? এখানে অ্যামিবার কি লাভ হইতেছে? এনার্জি পাইতেছে। মাইটোকন্ড্রিয়ার কি লাভ হইতেছে? হ্যাঁ, অ্যামিবা ভাইয়া মাইটোকন্ড্রিয়া হইলো ধরো পৃথিবীতে অনেক বছর আগে কিভাবে লাইফ তৈরি হয়েছে। আগে হইলো আদিকোষ তৈরি হয়েছে, পরে প্রকৃত কোষ তৈরি হয়েছে। কিন্তু যখন আদিকোষ থেকে প্রকৃত কোষে গেছে তখন এমন না যে বাকি আদিকোষগুলো হইলো মারা গেছে। তো মাইটোকন্ড্রিয়া তো আদিকোষ, মানে কি সিঙ্গেল সেলড প্রোক্যারিওট। আগে সিঙ্গেল সেল প্রোক্যারিওট তৈরি হয়েছে, তারপরে এভলিউশনের মাধ্যমে ওই সিঙ্গেল সেল কি হয়েছে, ইউক্যারিওট কনভার্ট হয়েছে। বাট কাহিনী হইলো তাই বলা এটা না যে সিঙ্গেল সেল প্রোক্যারিওটগুলো মারা গেছে। দেখো ভাই এখনও তো প্রোক্যারিওট আছে, তাই না? এখনও কি ব্যাকটেরিয়া আছে না? তো ব্যাকটেরিয়া অনেক আগে থেকেই ছিল। কথা বুঝতে পারছো? যখন নাকি বহুকোষী প্রাণী আসে নাই, বহুকোষী প্রাণী মানে কি মাল্টি সেলুলার অর্গানিজম, মানে আমরা যখন জন্মই নেই না, যখন খালি কি ছিল, সিঙ্গেল সেল ছিল। এখন সিঙ্গেল সেল অর্গানিজম কয় ধরনের হইতে পারে? সিঙ্গেল সেল আইদার ইউক্যারিওট হইতে পারে, অথবা সিঙ্গেল সেল কি হইতে পারে, প্রোক্যারিওট হইতে পারে। তো সিঙ্গেল সেল যারা ইউক্যারিওট ছিল ওরা কিভাবে মানে মানে কিভাবে মানে নিজের এনার্জির চাহিদা করতো বলো তো? এই যে এই যে এইভাবে, এই যে অ্যামিবা সিঙ্গেল সেল আর ইউক্যারিওট ছিল, ওরা হইলো বিভিন্ন যে প্রোক্যারিওটগুলো আছে ওইগুলারে ফ্যাগোসাইটোসিস কইরা ওইগুলোর থেকে এনার্জি নিত। আমার কথা বুঝতে পারছো? ধরো এটা হলো একটা ব্যাকটেরিয়া, সো ও হইলো ব্যাকটেরিয়া খায় খায় বাইচা থাকতো। কথা বুঝতে পারছো? তো মাইটোকন্ড্রিয়া তো ভাই একটা ব্যাকটেরিয়া, রাইট? মাইটোকন্ড্রিয়া হলে আগে প্রোক্যারিওট ছিল, আগে একটা ব্যাকটেরিয়া ছিল। বুঝতে পারছো? আগে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল। কথা বুঝতে পারছো? সো এখন হইলো ও হইলো একটা প্রোক্যারিওট। ও যে প্রোক্যারিওট এটার প্রমাণ কি ভাইয়া? দুইটা মেমব্রেন আছে, ডিএনএ আছে। ডিএনএ আবার ডিএনএর বাইরে কোনো কি নাই, মেমব্রেন নাই। আবার 70S কি আছে, রাইবোজোম আছে। ও যদি ইউক্যারিওট হইতো ওর কি 70S রাইবোজোম থাকতো না? তো বিষয়টা হলো এইভাবে হইলো কি, তো অ্যাজ ইউজুয়াল ধরো অ্যামিবা কি কেমনে খাবার খায়, যে প্রোক্যারিওটগুলোরে খায় খায় বেঁচে থাকে। সো ও এমন একটা প্রোক্যারিওটের সামনে আইছে, সো ও ভাবছে যে এটা খায় ফেলবো। সো এটা খাইতে গেল, খাওয়ার পরে সে দেখলো যে না, এটা কন্টিনিউয়াস কি দিতেছে, এনার্জি সাপ্লাই দিতেছে। কথা বুঝতে পারছো? এরপর আর এটারে মারে নাই। এখন এটারে না মারার কারণ কি, সে এখানে এনার্জি পাইতেছে। সো যেহেতু সে এখানে এনার্জি পাইতেছে, তাই এটা মারা ওর জন্য কি হইব, লস হইব। কারণ ওর টার্গেট কি ছিল ভাই, এটা খাইয়া আমি এনার্জি তৈরি করবো, তাই না? এটা খাইয়া আমি এটারে ডাইজেস্ট করে এনার্জি তৈরি করবো। বাট ওটা ওর দরকার পড়তেছে না। কারণ কি, ও নিজেই ওরা এনার্জি তৈরি করে কি দিতেছে, ওর ডাইজেশন করার কোনো দরকার নাই। কথা বুঝতে পারছো? সো যেহেতু ওরা কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই দিতেছে, ও ভাবছে যে না, এরা মারা ঠিক হইব না, এরা রাইখা দেই। কারণ এদের মধ্যে কি হয়েছে ভাই, সিম্বায়োসিস হয়েছে। সিম্বায়োসিসের মধ্যে বলো অ্যামিবার কি লাভ হয়েছে? এই এনার্জি পাইতেছে। মাইটোকন্ড্রিয়ার কি লাভ হয়েছে বলো? শেল্টার পাইতেছে। দেখো ও যদি বাইরে থাকতো, ওরে হয়তো বা অন্য কিছু আইসা, অন্য একটা ন্যাচারাল ক্যালামিটি আসতে পারতো, তাই না? অথবা অন্য একটা অ্যামিবা আইসা ধরো ওরে খায়া ফেলতে পারতো। কথা বুঝতে পারছো? সো বিষয়টা হলো অন্য একটা অ্যামিবা ছাড়া অন্য অন্য যে জীব আছে, প্যারামিশিয়াম আছে, প্রোটিস্টা রাজ্যের অনেক কিছু আছে। সো ওই জায়গায় কী পাইতেছে, শেল্টার পাইতেছে। আমার কথা বুঝতে পারছো? সো মাইটোকন্ড্রিয়া হলো শেল্টার পাইতেছে একটা প্রকৃত কোষের ভিতরে, আর ও হইলো কি পাইতেছে, এনার্জি পাইতেছে। তাহলে এটা কি হইলো, সিম্বায়োসিস হইলো না? দুজনেরই লাভ হইতেছে। মাইটোকন্ড্রিয়া প্রোটেকশন পাইতেছে যাতে অন্য কেউ আর না খায়। আর তোমার অ্যামিবা কি পাইতেছে, এনার্জি পাইতেছে। অ্যামিবা কিন্তু একটা ইউক্যারিওট, ঠিক আছে? এইভাবেই ভাইয়া ইউক্যারিওটের ভিতরে মাইটোকন্ড্রিয়ার এন্ট্রি হয়। এবং পরবর্তীতে ভাইয়া এই যে ইউক্যারিওটের যে লিনিয়েজ আছে, মানে মানে লিনিয়েজ মানে তো বুঝতে পারছো যে বংশধরগুলো আছে, অর্থাৎ এর ডিভিশন করে কি আরও দুইটা অ্যামিবার সৃষ্টি করবে না? তো এটার যে বংশধরগুলো আছে, সব বংশধরগুলোর মধ্যে কি এই মাইটোকন্ড্রিয়াটা পাস অন হয়। কথা বুঝতে পারছো? এইভাবেই হলো কি তোমার ইউক্যারিওটের ভিতরে কি ঢুকে যায়, তোমার মাইটোকন্ড্রিয়া ঢুকে যায়। আমার কথা বুঝতে পারছো? তো আমাদের যে কোষে যে মাইটোকন্ড্রিয়া আসছে, এটার
অনেক আগের হিস্ট্রি আছে, কথা বুঝতে পারছো? সো এভাবেই হলো মাইটোকন্ড্রিয়াটা ইউক্যারিওটের মধ্যে ঢুকে যায়। এখন তুমি বলবা ও ভাইয়া ডিভাইড করলে ও কেমনে ডিভিশন হয়? কারণ মাইটোকন্ড্রিয়া ইটসেলফ কি ছিল? ব্যাকটেরিয়া ছিল না? আর ব্যাকটেরিয়ার কি করার ক্ষমতা আছে? ডিভিশন করার ক্ষমতা আছে। তাই অ্যামিবা যখন ডিভাইড হয় মাইটোকন্ড্রিয়া ওর সাথে কি হয়ে যায়? ডিভাইড হয়ে, ধরো একটা অ্যামিবা ডিভাইড হয় দুইটা হইলো, তো ওই একটা মাইটোকন্ড্রিয়া ডিভাইড হয় দুইটা হয়ে দুইটা অ্যামিবাতে ঢুকে যায়, কথা বুঝতে পারছো? তো এভাবে করতে 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 একসময় এই সবগুলা প্রোক্যারিওটের মধ্যে, মানে ইউক্যারিওটের মধ্যে, অ্যামিবা কি ইউক্যারিওট না, প্রোটিস্টা রাজ্যের সিঙ্গেল সেল ইউক্যারিওট, তো ইউক্যারিওটের মধ্যে এভাবে মাইটোকন্ড্রিয়া ঢুকে যায়। এই থিওরিটাকে কি বলে জানো? এন্ডোসিম্বায়োসিস থিওরি। কি বলে? এন্ডোসিম্বায়োটিক থিওরি, কথা বুঝতে পারছো? এন্ডোসিম্বায়োটিক থিওরি মানে কি ভাই? এন্ডো মানে কি বলো তো? ভিতরে। এটা এই মাইটোকন্ড্রিয়াটা কি অ্যামিবার কি আছে? ভিতরে আছে। এন্ডো মানে ভিতরে। সিম্বায়োটিক মানে কি ভাই? এখানে সিম্বায়োসিস হইতেছে, কথা বুঝতে পারছো? তো এন্ডোসিম্বায়োটিক থিওরি এটা বলে যে অ্যামিবা হলো তোমার মানে প্রকৃত কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে এবং মাইটোকন্ড্রিয়ার সাথে প্রকৃত কোষের কি হয়? সিম্বায়োসিস হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়া প্রকৃত কোষের মধ্যে ঢুকে যায়। এখন এটারে এন্ডোসিম্বায়োটিক থিওরি বলে, আর মাইটোকন্ড্রিয়ারে বলে এন্ডোসিম্বায়ন্ট, কথা বুঝতে পারছো? এন্ডোসিম্বায়ন্ট মানে কি? যে এন্ডোসিম্বায়োটিক থিওরি মানে ফলো করে তারাই কি বলে? এন্ডোসিম্বায়ন্ট, কথা বুঝতে পারছো? এরকম আরেকটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টও ভাই একটা স্বাধীন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল। ও হইলো এভাবে অ্যামিবার হাতে কবলে পড়ছে, কবলে পড়া হইলো কি ওরে খাইছে। এখন ক্লোরোপ্লাস্ট ওরে এনার্জির বদলে কি দিতে পারছে বলো তো? গ্লুকোজ দিতে পারছে, কথা বুঝতে পারছো? যেটা অবভিয়াসলি ভালো। তো কন্টিনিউয়াস খাবার সাপ্লাই দিতে পারছে। সো ওরে হইলো ক্লোরোপ্লাস্টে রাইখা দিচ্ছে। সো ক্লোরোপ্লাস্ট একটা এন্ডোসিম্বায়ন্ট, কথা বুঝতে পারছো? সো এই কারণেই দেখবা আর কারণ না, শুধু মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টেরই কি দুইটা মেমব্রেন থাকে। কারণ এগুলা কি মানে এটা আগে কি ছিল? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল, কথা বুঝতে পারছো? তোমরা কি জানো ক্লোরোপ্লাস্ট কোন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটার ক্লোরোপ্লাস্ট বলে? এটা এখনো পৃথিবীতে আছে। কোন ব্যাকটেরিয়া শালক সংশ্লেষণ করতে পারে? সায়ানোব্যাকটেরিয়ারই ক্লোরোপ্লাস্ট বলে। হ্যাঁ, ব্লু গ্রিন অ্যালগে বলছে। ব্লু গ্রিন অ্যালগি হলো একটা মিসনোমার। মিসনোমার মানে কি যেন ভুলে বলছিল। মানে বিষয়টা হলো প্রথমে ধরো যখন এই তোমার মাইক্রোস্কোপের নিচে সায়ানোব্যাকটেরিয়া কিন্তু একটা ব্যাকটেরিয়া, অ্যালগে না, কথা বুঝতে পারছো? অ্যালগে বলছে কি ভুলে বলছে, ভুলে বলার পর ওই নামটা প্রচলিত হয়ে গেছে। বিষয়টা হলো ওরা সায়েন্টিস্টরা যখন দেখছে, ওরা হইলো সিঙ্গেল সেলড একটা সবুজ কালারের একটা অর্গানিজম দেখতে পাইছে। এখন সবুজ শৈবাল এককোষী হয় জানো? শৈবাল কিন্তু এককোষীয় হয়, আবার কি হয়? অ্যালগে এককোষী হয়, আবার মাল্টিসেলুলার হয়, ইউনিসেলুলার হয়। ইউনিসেলুলার অ্যালগেরে কই ফালাবো? কোন রাজ্যে ফালাবো? কোন কিংডমে ফালাবো? ইউনিসেলুলার ইউক্যারিওটে ফালাবো। ইউনিসেলুলার ইউক্যারিওটার কিংডম কেটা? প্রোটিস্টা, কথা বুঝতে পারছো? দেখো মনেরা হইলো ইউনিসেলুলার প্রোক্যারিওট, প্রোটিস্টা কি ইউনিসেলুলার ইউক্যারিওট, আর বাকিগুলো সব মাল্টিসেলুলার ইউক্যারিওট। প্লান্টে, অ্যানিমেলিয়া, ফাঙ্গাই এগুলো সব কি মাল্টিসেলুলার ইউক্যারিওট। আমার কথা বুঝতে পারছো? আর প্রোটিস্টা কি ইউনিসেলুলার ইউক্যারিওট। তাহলে এককোষী শৈবালরে আমি কই ফালাবো? এককোষী শৈবালরে ফালাবো প্রোটিস্টাতে, আর বহুকোষী শৈবালরে কই ফালাবো? প্লান্টেতে। আমার কথা বুঝতে পারছো? বহুকোষী শৈবালরে ফালাবো প্লান্টেতে। যাই হোক, তো এককোষী শৈবাল তারা মানে এটা দেখছে। এখন ওই সময় এককোষী শৈবাল তো আবিষ্কৃত হয়ে গেছে, কথা বুঝতে পারছো? তো ওনারা ভাবছে যে এটা মেবি তোমার একটা শৈবাল, মানে ডিটেলসে দেখে নাই, কথা বুঝতে পারছো? সে দেখছে যে এককোষী একটা কোষ, যেটার কালার হলো সবুজ, যেটার মধ্যে ক্লোরোফিল আছে, তার মানে সে ভাবছে কি এটা শৈবাল। সো এটার নাম দিয়ে দিছে কি ভাইয়া? ব্লু গ্রিন অ্যালগে নাম দিয়ে দিছে, কথা বুঝতে পারছো? পরে যখন এটার ভিতরে দেখছে, মানে ডিটেলসে দেখার পর কি দেখে জানো ভাই? এটা তো প্রোক্যারিওট, এটা ইউক্যারিওট না। আমরা কি জানি সব অ্যালগে কি ইউক্যারিওট না? শৈবাল কি ইউক্যারিওট? তাহলে এটা যদি প্রোক্যারিওট হয় এটা কি অ্যালগে হবে না? তখন এটার নাম দিছে সায়ানোব্যাকটেরিয়া। আমার কথা বুঝতে পারছো? তখন এটার নাম দিছে সায়ানোব্যাকটেরিয়া। তো সায়ানোব্যাকটেরিয়া হলো আসলে কি একটা ব্যাকটেরিয়া, মানে ব্লু গ্রিন অ্যালগে আসলে কি একটা ব্যাকটেরিয়া, এটা কোনো অ্যালগে না। আমার কথা বুঝতে পারছো? তো এই যে ভ্যান তুমি যে একটু আগে বললা কোন কোষ কি কোন প্রোক্যারিওট শালক সংশ্লেষণ করতে পারে, এটার আনসার কি? এই সায়ানোব্যাকটেরিয়াটাই ক্লোরোপ্লাস্ট, কথা বুঝতে পারছো? এই সায়ানোব্যাকটেরিয়াটাই হলো তোমার প্রকৃত কোষের ভিতরে ঢুকে প্রকৃত কোষের ভিতরে যখন ঢুকে তখন ওটার আমরা বলি ক্লোরোপ্লাস্ট। আর বাইরে থাকলে ওটাকে কি বলি? সায়ানোব্যাকটেরিয়া। ওটা ফ্রি লিভিংও থাকতে পারে, ওটা পৃথিবীতে এখনও আছে। আর মাইটোকন্ড্রিয়ার যে ব্যাকটেরিয়াটা আছে ওটা বলে আলফা প্রোটিও ব্যাকটেরিয়া, ওটা তোমাদের লাগবে না, কথা বুঝতে পারছো? বাট এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো তোমার এইগুলা গেল। আচ্ছা এখন দেখো ভাইয়া, আমার যে বাইরের মেমব্রেনটা কি ভাঁজ খাওয়া ভাইয়া? না।
বাইরের মেমব্রেন তো একদম স্ট্রেট, কিন্তু ভিতরের মেমব্রেনটা কি এরকম ভাঁজ খাওয়া, রাইট? এরকম ভাঁজ খাওয়া, এখানেও ভাঁজ খাওয়া, এখানেও ভাঁজ খাওয়া। এই যে ভাঁজগুলারে কি বলে ভাইয়া? এই ভাঁজগুলারে কি বলে? ক্রিস্টে। মাইক্রোভিলাই না, মাইক্রোভিলাই না। মাইক্রোভিলাই হলো কোষের মধ্যে যদি ভাঁজ থাকে তখন ওটারে মাইক্রোভিলাই বলে। এটা কি মাইটোকন্ড্রিয়া না? কোষের মধ্যে যদি কোষের প্লাজমা মেমব্রেনে যদি ভাঁজ থাকে, এটা কি ভাই প্লাজমা মেমব্রেন না? এইখানে কোষের, এটারে বলে মাইক্রোভিলাই। আমার কথা বুঝছো? ভিলাই আর মাইক্রোভিলাইয়ের মধ্যে পার্থক্য জানো? হ্যাঁ, ভিলাই আর মাইক্রোভিলাইয়ের মধ্যে পার্থক্য বলো। হ্যাঁ, খারাপ বলো নাই। ভিলাই হইলো এরকম, জিনিসটা এরকম দেখো, আমি একটু কনফিউশন দূর করে দিই। দেখো এই যে এটা হইলো ধরো ইন্টেস্টাইনের ওয়াল, ঠিক আছে? ইন্টেস্টাইনের ওয়াল এভাবে ফোল্ড হয়ে কি তৈরি করলো? ভিলাই তৈরি করলো। এখন ইন্টেস্টাইনের ওয়ালের কি থাকে ভাইয়া? অনেক ইন্টেস্টাইনার সেল থাকে। ইন্টেস্টাইনার সেলগুলোরে কি বলে? এন্টেরোসাইট। এন্টেরো মানে কি? ইন্টেস্টাইন। কথা বুঝতে পারছো? এন্টেরো শব্দের অর্থ কি? ইন্টেস্টাইন। যেমন যাদের হইলো ইন্টেস্টাইন থাকে তাদেরকে বলে এন্টেরোজোয়া, যাদের ইন্টেস্টাইন নাই তাদেরকে কি বলে? প্যারাজোয়া। পড়ছিল এগুলা? আচ্ছা যাই হোক, বাদ দাও। তো এখন আসো, এটা হলো কি ভাইয়া? ইন্টেস্টাইনাল সেলস। ওরা তো এই যে পাশাপাশি এরকম থাকে, তাই না? আমার কথা বুঝতেছো তো? এই দেখো, তাহলে এগুলা কি? ইন্টেস্টাইনাল সেলস। ইন্টেস্টাইনাল লাইনে হইলো থাকে, একদম লাইনিং সেলস। আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো, এটা হলো ইন্টেস্টাইনের ওয়াল। ইন্টেস্টাইনের ওয়ালের সবচেয়ে ভিতরে দিয়ে কি থাকে? ইন্টেস্টাইনের সেল। এইটারে তুমি কি বলবা? এই যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ, এটারে কি বলবা? ভিলাই। আর এই যে ভাই এইটারে কি বলবা? ছোটটা। আমার কথা বুঝতে পারছো? ইন্টেস্টাইনের যে সেল আছে এন্টেরোসাইট, এইটার যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এই যে এইটা ছোটটা, আমার কথা বুঝতে পারছো? এইটারে বলবা মাইক্রোভিলাই। বুঝতে পারছো? ভিলাইয়ের গায়ে কাইন্ড অফ ভিলাই থাকে। কথা বুঝতে পারছো? এইটা কি? এই আঙ্গুলের মতো, এটা হলো ভিলাই। আর এটা কি আরও ছোট না? তাহলে এটারে কি বলবা? মাইক্রোভিলাই। আমার কথা বুঝতে পারছো? সো ও যেটা বলছে খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু কাইন্ড অফ রাইট। কেমনে? তুমি যে এত বড় বড় আঙ্গুলের অভিক্ষেপ থাকলে এগুলো কি হাতায় দেখতে পারবা, বুঝতে পারছো? হাতাইলে বুঝতে পারবা। বাট তোমার এই সেল কি তুমি খালি চোখে দেখতে পারবা না? তো ভিলাইয়ের মধ্যেও কি থাকে? মাইক্রোভিলাই থাকে। আমার কথা বুঝতে পারছো? এইটা হইলো এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপটা, এই দিস ওয়ান, আমি তোমার দেখাই, দিস ওয়ান, এটা কি? এটারে কি বলবো আমি? ভিলাই। আর এই যে ভাইয়া, এই যে এন্টেরোসাইট না, আমরা তো জানি যে তোমার তোমার ইন্টেস্টাইনের যে সেল, মানে ইন্টেস্টাইনের যে ওয়াল, এই ইন্টেস্টাইনের ওয়াল কি দিয়ে গঠিত? ইন্টেস্টাইনাল সেল দিয়ে গঠিত না? যে কোনো ওয়াল কি? ইন্টেস্টাইনাল সেল দিয়ে। ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম, মিউকোসাল এপিথেলিয়াম, নাম পড়ছো না? ওই যে গ্যাস্ট্রিক মিউকোসার মধ্যে প্রথম লেয়ারে কি থাকে? এপিথেলিয়াল কোষ থাকে না? এই এপিথেলিয়াল কোষগুলাই হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তৈরি করে। কথা বুঝতে পারছো? তো এগুলো হলো এপিথেলিয়াল কোষ। এই এপিথেলিয়াল কোষের মধ্যে যদি ভাঁজ থাকে তখন ওটার কি বলে? আঙ্গুলের মতো ভাঁজ, ওইটারে বলে মাইক্রোভিলাই। আমার কথা বুঝতে পারছো? আর নর্মাল ওয়ালের ভাঁজরে কি বলে? ভিলাই। ক্লিয়ার হয়েছে ভাইয়া? ক্লিয়ার হয়েছে? তোমার কি ক্লিয়ার হয়েছে? নাহলে আবার বলো, আমি আবার বলতেছি। বুঝতে পারছো? ছোটোটা হইলো কি? এই যে কোষের যে ভাঁজ, এটারে কি বলবো? মাইক্রোভিলাই। আর যে বড় ওয়ালের ভাঁজরে কি বলবো? ভিলাই। এগুলো আমরা আরও সামনে ক্লিয়ার হবো, কোনো সমস্যা নেই। ভাই তারপরে আসো। হ্যাঁ, তাহলে ক্রিস্টি হইলো ভাইয়া। আচ্ছা, ক্রিস্টি শব্দটা কই থেকে আসছে ভাই? ক্রেস্ট থেকে আসছে। ক্রেস্ট মানে ক্রিস্টি ওয়ার্ড থেকে ইংলিশ ক্রেস্ট আসছে। ক্রেস্ট মানে কি জানো? ক্রেস্ট মানে কোনো একটা আল। যেমন আমি তোমাদের দেখাই যে এটা একটা ক্রেস্ট, বুঝতে পারছো? দরজার এই আলটা আছে না, এটা একটা ক্রেস্ট। বুঝতে পারছো? যেমন এই যে এটা একটা ক্রেস্ট, কোনো একটা কিনারা বা মানে একটা আল। বুঝতে পারছো? আমি কেমনে বুঝাবো বুঝতেছি না, এটারই বলে ক্রেস্ট। এই যে দিস ওয়ান, আমার কথা বুঝতে পারছো? এজ, হ্যাঁ হ্যাঁ। তো এটার বলে ক্রেস্ট। এই ক্রিস্টি দিলে ক্রেস্ট থেকে আসছে। তো এটা যেহেতু ভাঁজ হয়ে এরকম একটা সুচালো আল তৈরি করছে, তাই এটারে ক্রিস্টি বলে। কথা বুঝতে পারছো? তাহলে ক্রিস্টি ভাইয়া কোন মেমব্রেন থাকে? আউটার মেমব্রেন না ইনার মেমব্রেন? ইনার মেমব্রেনে থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা হলো, এই যে এইখানে যে একটা স্পেস আছে, বুঝতে পারছো? ধরো এই যে ক্রিস্টি কি একটা ইন্টার মেমব্রেন স্পেস, এই যে এটা কি ইন্টার মেমব্রেন স্পেস না? ইন্টার মেমব্রেন স্পেসের একটা অংশ কি এই দুইটা ক্রিস্টির মাঝখানে চলে আসছে না? আমার কথা বুঝতে পারছো? এই ভাঁজের মাঝখানটা খেয়াল করো, এই যে এটা কি ইন্টার মেমব্রেন স্পেস, এটাও ইন্টার মেমব্রেন স্পেস, কিন্তু এটা কি ভাইয়া দুইটা ক্রিস্টির মাঝখানে চলে আসছে না এই স্পেসটা? আমার কথা বুঝতে পারছো? এই যে এটা তো একটা ক্রিস্টি, এটা একটা ক্রিস্টি,
এই দুইটা ক্রিস্টির মাঝখানে এটা চলে আসছে, এই ইন্টারমেমব্রেন স্পেসটুকু। আমার কথা বুঝতে পারছো? এটার নাম কি দিবা? ইন্টার ক্রিস্টাল স্পেস, আন্তঃক্রিস্টি প্রকোষ্ঠ। আন্ত মানে কি? ইন্টার, দুইটা ক্রিস্টির মাঝখানে, এটা একটা ক্রিস্টি, এটা একটা ক্রিস্টি, এটা একটা, এটা হলো একটা ক্রিস্টি, এটা কি আরেকটা ক্রিস্টি। এই দুইটা ক্রিস্টির মাঝখানে এই যে স্পেসটা আছে, এটা কি? আন্তঃক্রিস্টি প্রকোষ্ঠ। বুঝতে পারছো? এবং এই প্রকোষ্ঠটা কার সাথে কমিউনিকেট করে? ইন্টারমেমব্রেন স্পেসের সাথে এটা আসলে ইন্টারমেমব্রেন স্পেসেরই কি একটা এক্সটেনশন। আমার কথা বুঝতে পারছো? এটা হলো ইন্টারমেমব্রেন স্পেসেরই কি একটা এক্সটেনশন। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, কথা হলো যে এই ক্রিস্টির ইম্পর্টেন্সটা কি। হ্যাঁ, দেখো ভাইয়া, সবার শ্বসনের 4টা ধাপ আছে, কি কি বলো তো? অ্যারোবিক রেসপিরেশনের, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কই হয় বলো তো? মাইটোকন্ড্রিয়ার কোথায়? ক্রেবস চক্রও তো মাইটোকন্ড্রিয়া হয়, অ্যাসিটাইল কোয়েও তো মাইটোকন্ড্রিয়া হয়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয় হলো ক্রেবস সাইকেল। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে এটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হয়। আমার কথা বুঝতে পারছো? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যে প্রোটিনগুলো আছে, এটা হলো ইনার মেমব্রেনে ইন্টিগ্রাল প্রোটিনগুলো আছে না? এটা তো মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে কি ইন্টিগ্রাল প্রোটিন থাকতে পারে না অনেক? তো ইন্টিগ্রাল প্রোটিনগুলো এইভাবে সাজায়া এরকম সাজানো থাকে, এইগুলা হলো কি গঠন করে জানো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গঠন করে। কেমনে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গঠন করে দেখো। হ্যাঁ, কোনটা? এটা কি মেমব্রেন? এটা হলো আউটার মেমব্রেন, বাইরে আছে। এটা কি মেমব্রেন? ইনার মেমব্রেন। এই যে এটা ইনার মেমব্রেন না? বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, এই ইনার মেমব্রেনের এই ইন্টিগ্রাল প্রোটিনগুলো কেমনে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গঠন করে? এ হইলো কোনো একটা ইলেকট্রন ডোনরের কাছ থেকে ইলেকট্রন নিল, ঠিক আছে? বুঝতে পারছো? ইলেকট্রন ডোনরের কাছ থেকে ইলেকট্রন ডোনর হলো NADPH আর হইলো FADH2, এগুলো আমি পড়াবো। বাট বিষয়টা হলো এই ইলেকট্রনগুলো কি করে জানো? এই প্রোটিন থেকে এই প্রোটিনে লাভ দেয়, এই প্রোটিন থেকে এই প্রোটিনে লাভ দেয়, এই প্রোটিন থেকে এই প্রোটিনে, এইভাবে লাভ দিয়া ফ্লো হইতে থাকে। এই ফ্লো হওয়ার কারণে কি হয়? এনার্জি রিলিজ হয়। ওই এনার্জি দিয়ে হইলো তোমার কি করে? ও এটিপি তৈরি করে। আমার কথা বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছো? এই ইলেকট্রন, আচ্ছা, এই যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো কি প্রোটিন ভাই? ওই যে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে যে ইন্টিগ্রাল প্রোটিন থাকে না, এগুলোও সেই রকম ইন্টিগ্রাল প্রোটিন। তো এই ইন্টিগ্রাল প্রোটিনগুলো কি করতে পারে? ইলেকট্রনরা কি করতে পারে? ট্রান্সপোর্ট করতে পারে। মানে হলো এই ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম্প করে, এখান থেকে এখানে জাম্প করে, এভাবে কি ট্রান্সপোর্ট করতেছে না? ট্রান্সপোর্ট করতেছে না এই সিস্টেমটা? তাই এইটারে পুরাটারে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কথা বুঝতে পারছো? বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এখানে যখন ট্রান্সপোর্ট হয় ইলেকট্রনটা, তখন হলো এনার্জি রিলিজ হয়, কারণ ইলেকট্রনের একটা গতিশক্তি আছে, কাইনেটিক এনার্জি আছে। তো কাইনেটিক এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। কথা বুঝতে পারছো? কেমিক্যাল এনার্জি মানে কি? এটিপি তো একটা কেমিক্যাল এনার্জি, একটা সাবস্টেন্স, তাই না? কেমিক্যাল সাবস্টেন্স। তো কাইনেটিক এনার্জিটা ইউজ করে, এটা হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা হলো প্রুফ করে। কথা বুঝতে পারছো? ওই যে কি জানি হ্যাঁ, এনার্জি কনজারভেশন, এটা ফলো করে। কথা বুঝতে পারছো? যে এখানে কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হয়? কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। এটা কই থাকে ভাই? এটা থাকে ইনার মেমব্রেনে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কই থাকে? ইনার মেমব্রেনে থাকে। আচ্ছা, আর আউটার মেমব্রেনে ভাই কি থাকে? আমি একটু বলি। আউটার মেমব্রেনে এখানে অনেক বড় বড় ইন্টিগ্রাল প্রোটিন থাকে, যেগুলো নাকি বিশাল বড় ছিদ্র করে রাখে। ছিদ্র মানে কি বলো তো? পোর। ছিদ্র মানে পোর। তাই এই বড় বড় ইন্টিগ্রাল প্রোটিনগুলোর নাম কি জানো? পোরিন। আমার কথা বুঝতে পারছো? বড় বড় ইন্টিগ্রাল প্রোটিনগুলোর নাম পোরিন। এবং এই বিশাল বড় ছিদ্রের কারণে বিভিন্ন মলিকিউল কি ভাই ইজিলি এই মেমব্রেনটা ক্রস করতে পারে না। কোন মেমব্রেনটা ক্রস করতে পারে? আউটার মেমব্রেন। কিন্তু ইনার মেমব্রেনে কিন্তু কোনো পোরিন থাকে না। পোরিন কই থাকে ভাইয়া? আউটার মেমব্রেনে। ইনার মেমব্রেনে কি থাকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কোনটা তেলে বেশি ভেদ্য? আউটার মেমব্রেন বেশি ভেদ্য। আর ইনার মেমব্রেনে যেহেতু পোরিন নাই, বিশাল বিশাল ছিদ্র নাই, তাহলে এটা বেশি ভেদ্য না। ঠিক আছে? আউটার দিয়ে ঢুকানোর অনেক কাজ আছে। ভাই গ্লাইকোলাইসিস কই হয় বলো তো? গ্লাইকোলাইসিস কই হয়? সাইটোপ্লাজমে হয়। সাইটোপ্লাজম কি মাইটোকন্ড্রিয়ার বাইরে থাকে? অ্যান্ড মাইটোকন্ড্রিয়ার বাইরে যে এই যে গ্লাইকোলাইসিস থেকে তুমি কি তৈরি করো? গ্লুকোজ থেকে কি তৈরি করো? পাইরুভিক অ্যাসিড তৈরি করো না? এই পাইরুভিক অ্যাসিডরে হেন দিয়ে ঢুকায় এনে নিয়ে আসো। এরপরে এই পাইরুভিক অ্যাসিডরে কিসে কনভার্ট করো তুমি? অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করো। এরপরে এই অ্যাসিটাইল কোয়ে এনে ক্রেবস চক্র করে। আমার কথা বুঝতে পারছো? এরপরে ক্রেবস চক্রের প্রোডাক্টগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যায়। হ্যাঁ, ইলেকট্রনগুলোর কি হয়? ইলেকট্রনগুলো লাস্টে পানি তৈরি করে। কথা বুঝতে পারছো? লাস্টে হলো ওই যে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন আর হলো অক্সিজেন মিলে হলো পানি তৈরি করে। জাস্ট ইকুয়েশনটা আমি দেখাই। এটা হলো ইকুয়েশন।
ইকুয়ালস টু কি পানি, ভুল লিখছি কিছু, এটাই হয়, বুঝতে পারছো? তো এটাই হয়। তো তুমি যেটা কোশ্চেন যে ভাই এই পরিন রেখা লাভ কি, কারণ আমার কি সাইটোপ্লাজমে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, অ্যাসিটাইল কই হয় বলো তো? এই অ্যাসিটাইল তৈরি কই হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। কথা বুঝতে পারছো? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স মানে কোনটা? এই যে সবুজ কালারের যে দ্রবণটা দেখতেছো না, এটা কি ইনার মেমব্রেন দিয়ে আবৃত, ইনার মেমব্রেন দিয়ে আবৃত, রাইট, ধরতে পারছো, ইনার মেমব্রেন দিয়ে আবৃত। মানে ম্যাট্রিক্স কোনটা ভাই? এই যে দেখো, এই যে এটা কি আউটার মেমব্রেন, এটা হলো ইনার মেমব্রেন, রাইট? এই যে ইনার মেমব্রেন দিয়ে আবৃত এই যে দ্রবণটা আছে, এটারে কি বলবো? ম্যাট্রিক্স, গুড। আর এইটারে কি বলবো? এই দ্রবণটারে কি বলবো? ইন্টারমেমব্রেন স্পেস। কথা বুঝতে পারি? ইন্টারমেমব্রেন স্পেসের দ্রবণ বললেই চলবে। কথা বুঝতে পারছো? তাহলে এই কম্পার্টমেন্টটার নাম কি ভাইয়া? ইন্টারমেমব্রেন স্পেস। আর এই কম্পার্টমেন্টটার নাম কি ভাইয়া? ম্যাট্রিক্স। ঠিক আছে? আর ইন্টারমেমব্রেন স্পেসের একটা এক্সটেনশন কি বলতো? এই যে দুইটা ক্রিস্টির মাঝখানে যে ইটা আছে, দেখো এটা তো ইন্টারমেমব্রেন স্পেস, হ্যাঁ ইন্টারক্রিস্টাল স্পেস। কিন্তু এটা কি এই ইন্টারমেমব্রেন, এটা একটা মেমব্রেন, এটা আরেকটা মেমব্রেন, তো দুইটা মেমব্রেন মাঝখানে এটা কি ইন্টারমেমব্রেন স্পেস। এই যে এই স্পেসটা, কথা বুঝতে পারেন? এই স্পেসটা কি ভাই এটার সাথে কমিউনিকেট করতেছে না? তাহলে এইটার নাম কি দেয়? এটার নাম দিছে আলাদাভাবে, ধরো এটা একটা ক্রিস্টি, এটা আরেকটা ক্রিস্টি, তো এটা দুইটা ক্রিস্টির মাঝখানে আছে, তাহলে এটার বলে ইন্টারক্রিস্টাল স্পেস। কিন্তু ইন্টারক্রিস্টাল স্পেস তো আসলে ইন্টারমেমব্রেন স্পেসেরই কি একটা এক্সটেনশন। আমার কথা বুঝতে পারছো? এখন কথা হইলো একটা কোশ্চেন, সেটা হলো ভাইয়া কেন আউটার মেমব্রেন ভাঁজ খাইলো না, কেন ইনার মেমব্রেন ভাঁজ খাইলো, একটু বলো এবার। অ্যাবসোলুটলি এটাই তো কারণ। দেখো তুমি দেখো, এটা হলো ক্রিস্টিবিহীন একটা মাইটোকন্ড্রিয়া, এটা ক্রিস্টিযুক্ত মাইটোকন্ড্রিয়া। অ্যান্ড ক্রিস্টিযুক্ত মাইটোকন্ড্রিয়া যদি হয়, আমরা জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রোটিনগুলো কই থাকে? ইনার মেমব্রেনে থাকে। তাহলে তোমার কোন সারফেসে তুমি বেশি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রোটিন ঠাসাইতে পারবা বলো তো? এটার মধ্যে না এটার মধ্যে? এটার মধ্যে অবভিয়াসলি তুমি বেশি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রোটিন ঠাসাইতে পারবা। কথা বুঝতে পারছো? তাহলে ইলেকট্রন জাম্পিং কোথায় কোথায় বেশি হবে? এখান থেকে এখানে ধরো জাম্প করলো, কয়টা প্রোটিনের মাঝখানে জাম্প করবো? এখানে বেশি করবো না এনে বেশি করবো? এনে বেশি করবো, কারণ এটার সারফেস এরিয়া বেশি। যেহেতু সারফেস এরিয়া বেশি, তাই বেশি পরিমাণ প্রোটিন তুমি ঠাসাইতে পারবা, তখন বেশি পরিমাণ ইলেকট্রন কি জাম্প করবে। আমার কথা বুঝতে পারছো? এই কারণে বেশি পরিমাণ এনার্জি তৈরি হবে। ঠিক আছে? এই কারণেই ক্রিস্টি কি হয়? ভাঁজ খায়। কি কারণে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য, সারফেস এরিয়া বাড়ানোর জন্য। যদি ভাঁজ না খাইতো তাও সমস্যা ছিল না, কিন্তু কি হইতো? এটার এফিসিয়েন্সি কমতো। এফিসিয়েন্সি মানে বুঝছো? মানে এটার হলো উৎপাদন ক্ষমতা কমতো। উৎপাদন ক্ষমতা কেন কমতো? কারণ তুমি যদি সারফেস এরিয়া বিহীনের মধ্যে তুমি ঠাসাইতে যাও, এটা হলো জাস্ট নর্মালি, আর এটা হলো মানে এটা হলো দেখো কোনটার সারফেস এরিয়া কোন জায়গায় বেশি ঠাসাইতে পারবা? অবভিয়াসলি এনে বেশি ঠাসাইতে পারবা, কারণ এটা কি ভাঁজ খাইছে। ঠিক আছে? আচ্ছা এখন আসো, তাহলে এটার সার্ফ ক্রিস্টিযুক্ত এই কারণে থাকে। আচ্ছা এখন আসো, আচ্ছা বাই দ্য ওয়ে মাইটোকন্ড্রিয়াতে একটা বিশেষ ধরনের ফসফোলিপিড থাকে, আমরা কি জানি এটা ফসফোলিপিড বাইলেয়ার না? তোমরা পড়বা যে ফসফোলিপিডের অনেক প্রকার আছে, বুঝছো? লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, প্রথম বিন, এগুলো অনেক, প্রথম বিন না, প্লাজমালোজেন আর হইলো এই যে কার্ডিওলিপিন, এগুলো হলো সব ফসফোলিপিড। এগুলো পড়বা, সমস্যা নাই, ভয় পায় না। তো এগুলো হলো মাইটোকন্ড্রিয়ার এই মেমব্রেন কি দিয়ে গঠিত? ফসফোলিপিড দিয়ে গঠিত। তো এরকমই কিছু কিছু ফসফোলিপিড থাকে যেগুলোর নাম কি দিছে ভাই? কার্ডিও লিপিন। আমার একটু বলো তো কার্ডিও মানে কি? কার্ডিও মানে হার্ট না? কার্ডিও মানে হলো হার্ট, আর লিপিন শব্দটা আসছে লিপিড থেকে। তার মানে কার্ডিও লিপিন হইলো এমন একটা লিপিড যেটা কই পাওয়া যায়? হার্টে পাওয়া যায়। অ্যাকচুয়ালি কার্ডিও লিপিন সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটা আবিষ্কৃত হয়েছে কই থেকে? হার্ট থেকে। গরুর হৃৎপিণ্ড থেকে কার্ডিওলিপিন আবিষ্কৃত হয়েছে, গরুর হৃৎপিণ্ড। কথা বুঝতে পারছো? এখন কথা হইলো কেন হৃৎপিণ্ড থেকেই কার্ডিওলিপিনটা আবিষ্কৃত হইলো, কেন অন্য জায়গায় থেকে হইলো না? এখন দেখো হ্যাঁ দাঁড়া, ধরো কার্ডিওলিপিন এটা কই থাকে ভাইয়া? মাইটোকন্ড্রিয়ায় থাকে। তাইলে মাইটোকন্ড্রিয়া যেই জায়গায় বেশি থাকবো, দেখো কার্ডিওলিপিন ইটসেলফ একটা লিপিড, এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিডটা হলো কার্ডিওলিপিন। এখন এই কার্ডিওলিপিনটা কই থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। স্পেশাল টাইপ অফ ফসফোলিপিড, এটা কই থাকে? অনলি মাইটোকন্ড্রিয়াতেই থাকে। এখন ভাইয়া তুমি কোথায় কার্ডিওলিপিন পাওয়ার প্রবাবিলিটি বেশি? যেই জায়গায় মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। কোন সেলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, মানবদেহে কোন সেলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সবচেয়ে বেশি বলো তো? হার্ট মাসলে। হার্ট মাসলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সবচেয়ে বেশি। কারণ কি ভাইয়া? হার্টের কন্টিনিউয়াসলি কী করা লাগে? ব্লাড পাম্প করা লাগে, কন্টিনিউয়াসলি এনার্জি লাগে। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই হার্টের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি সবচেয়ে বেশি, প্রায় 5000। নর্মাল একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থেকে 300 থেকে 400, কিন্তু হার্টের মধ্যে মাইটোকন্ড্রিয়া কত থাকে জানো?
5000 মাইটোকন্ড্রিয়াস। কথা বুঝতে এগুলো লাগবে, এগুলো তোমাদের ভ্যালু মনে রাখবা। দ্য লাস্ট থিং রাজিন ভাই উইল ডু ইজ শো অফ। আমি এই জায়গায় তোমাদের যেই ইনফরমেশন দিব এটা আমি কখনো ফ্যান্সি করার জন্য দিব না, এগুলো তোমাদের বইয়ে আছে, তোমাদের সিলেবাসের বাইরে আমি একটা কথাও বলি না। মনে রাখবা ক্লাসের মধ্যে রাজিন ভাই যেগুলো কইছে এই বইয়ে না থাকলেও কোনো না কোনো বইয়ে আছে এবং একটা ইনফরমেটিভ কথা বুঝতে পারেন। ইনফরমেটিভ মানে এটা তোমার দরকার, ফ্যান্সি করার জন্য কোনো ইনফরমেশন আমি দেই না। কথা বুঝতে পারছো, যেটা তোমার মাথায় লোড বাড়াবে। যাই হোক, তো মেইন কথা হার্টের মধ্যে কি থাকে, সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে ভাইয়া তুমি যখন রিসার্চ করবা তোমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং কার্ডিওলিপিন কোন জায়গায় বাইরা যায়, হার্টের মধ্যে। কারণ কার্ডিওলিপিন কই থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে, হার্টে বেশি থাকে। তাই তুমি মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং কোথায় বাইরা যায়, হার্টের মধ্যে বাইরা যায়। তো ওরা রিসার্চ করছে, ওরা রিসার্চ করে দেখছে যে ভাই এই দাও হৃদপেশিতে কার্ডিওলিপিনের একটা কনসেন্ট্রেশন গ্রাফ করলাম, আর এটা হলো তোমার নর্মাল সেলে কোথায় বেশি, এখানে বেশি। তাহলে তুমি ইজিলি এই সেল থেকে কার্ডিওলিপিন কি ইজিলি আলাদা করতে পারবা, তার মানে এটা ইজিলি আবিষ্কার করতে পারবা। এই কারণে হৃদপেশি থেকে এটা প্রথমে তো কী হয়েছে, আবিষ্কৃত হয়েছে। বুঝতে পারছো কোন জায়গা থেকে আবিষ্কৃত হয়েছে, এটারও কিন্তু এক্সপ্লানেশন আছে। বুঝতে পারছো কেন হৃদপেশি থেকে আবিষ্কৃত হইলো। বুঝতে পারছো অন্য অন্য সেলও তো তারা মানে পরীক্ষা করছে, বাট আবিষ্কার করতে পারে না। কারণ কি, হৃদপেশিতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সবচেয়ে বেশি, আর কার্ডিওলিপিন কই আছে, মাইটোকন্ড্রিয়াতে আছে। এই কারণে মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং কার্ডিওলিপিন কোথায় বেশি হয়ে যায়, হৃদপেশিতে বেশি হয়ে যায়। অ্যান্ড হৃদপেশিতে কার্ডিওলিপিন ফাইন্ডিং মানে প্রবাবিলিটি বেশি হয়ে যায় দেখেই কার্ডিওলিপিনের নাম কার্ডিওলিপিন হয়েছে। কারণ কি, কার্ডিওলিপিন হৃদপেশি থেকে আবিষ্কৃত হয়েছে। কোন হৃদপেশি, গরুর হৃদপেশি। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপর আস গো 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 আচ্ছা হ্যাঁ, সাইটোপ্লাজমের মতো যে ভাই অর্ধতরল ওই থকথকে পদার্থ থাকে ওটাকে কি বলে, ম্যাট্রিক্স বলে। কথা বুঝতে পারছো? এগুলো পারবা। ম্যাট্রিক্সের মধ্যে কোন সাইকেল চলে ভাইয়া, ক্রেবস সাইকেল চলে। কথা বুঝতে পারছো? আচ্ছা ক্রেবস সাইকেলে ভাইয়া কোন ধরনের খাবার জারিত করতে পারি আমরা, বা কোন ধরনের খাবার অক্সিডাইজ করতে পারি, কার্বোহাইড্রেট, প্রোটিন না লিপিড? অ্যান্সার হইল সব। বুঝতে পারছো? মাইটোকন্ড্রিয়ার এই ক্রেবস সাইকেল হলো একটা কমন সাইকেল, যেই সাইকেল দিয়ে আমরা সব ধরনের খাবার কি করতে পারি, করতে পারি। এখন আমি জাস্ট একটু বলি, কার্বোহাইড্রেট বলছো এটা তো বুঝতেই পারতেছো কি বুঝা বলছো। প্রথমে কি তোমার এখানে গ্লুকোজ আছে, দাঁড়াও আমি দেখাই। গ্লুকোজ থেকে কি বেরোবে ভাইয়া, পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে কি বেরোবে বলতো, অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে মিশা কি তৈরি করবো, সাইট্রিক অ্যাসিড। আমার কথা বুঝছো? এগুলো কি ছোটোবেলায় পড়ছিলা? অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে গ্লুকোজ থেকে, এটা তো বসছো। তো গ্লুকোজ কি কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেট থেকে তুমি শক্তি পাইতে পারো। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ভাঙলে কি পাওয়া যায় বলো তো? সরি আমি ভুল বলছি, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল মানে হলো ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাট। মেইন কথা ফ্যাট, ফ্যাট ভাঙলে কি পাওয়া যায় বলো তো? গ্লিসারল আর কি, ফ্যাটি অ্যাসিড। ভাইয়া গ্লিসারল রে তুমি কিভাবে কি করতে পারো, গ্লিসারল রে ধরো জারণ করলাম, কি পাবো বলো তো? ভেরি গুড, গ্লিসারল মানে কি একটা অ্যালকোহল, অ্যালকোহল রে জারণ করলে কি পাবো, তাহলে এটার নাম কি হবে অ্যালডিহাইডটার? গ্লিসারঅ্যালডিহাইড। নাম শুনছো না, গ্লিসারঅ্যালডিহাইড? তাহলে এটার নাম কি দিব এখন, গ্লিসারঅ্যালডিহাইড। ওকে বুঝলাম। এই গ্লিসারঅ্যালডিহাইড রে আমি, গ্লিসারঅ্যালডিহাইড কয় কার্বন বিশিষ্ট হবে, গ্লিসারল কয় কার্বন বিশিষ্ট আমার বলো তো? গ্লিসারলের সংকেত বলি তো, চিন্তা শক্তি তোমাদের যে লোপ পাইছে আমি একটু ফিরে আনি। গ্লিসারলের সংকেত বলো, এটা না গ্লিসারলের সংকেত ভাইয়া, দিস ওয়ান। আচ্ছা এটাই তো। এখন তুমি বলো এটা জারণ করছো, জারণ করে কি পাবা, অ্যালডিহাইড পাবা। তাহলে এটার সংকেতটা কি হইতে পারে, ট্রাই করো না, আরে বলো ট্রাই করো। এটার মধ্যে কি আছে, অ্যালকোহল গ্রুপ আছে। তুমি জারণ করছো, অ্যালকোহল গ্রুপে জারণ করছো একবার, তাহলে কি পাবা, অ্যালডিহাইড পাবা, তাই না? তাহলে যে কোনো একটা অ্যালকোহল গ্রুপে যদি জারণ করো, অ্যালডিহাইডের সংকেত কি, এটাই তো না? তাহলে অ্যাকচুয়ালি এটারে জারণ করলে কি হবে জানো, এটা এই যে সিএইচও হয়ে যাবে, এটারই বলে গ্লিসারঅ্যালডিহাইড। একটা অ্যালকোহল জারিত হয়ে যায়। কথা বুঝতে পারছো? এটারে কি বলে, গ্লিসারঅ্যালডিহাইড। আচ্ছা এই গ্লিসারঅ্যালডিহাইডের কয় কার্বন, তাহলে ভাই গ্লিসারল যদি 3 কার্বন হয়, গ্লিসারঅ্যালডিহাইড কয় কার্বন হইব, 3 কার্বনই হইব। কথা বুঝতে পারছো? কারণ জারিত তো অ্যালকোহল গ্রুপ হয়েছে, কোনো কার্বন কি এখানে যোগ বিয়োগ হয়েছে নাই, তাহলে 3 কার্বনই হবে। এন্ড 3 নাম্বার কার্বনে যদি ভাই একটা ফসফেট লাগাই দিই, তাহলে এটা কি হয়ে যাব, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট।
নাম শুনছো কখনো? 3 নাম্বার তো কটা 3টা কার্বন না, 3 নাম্বার কার্বনে কি লাগাই দিলাম, একটা ফসফেট লাগাই দিলাম, ওটা হয়ে যায় গ্লিসারলডিহাইড 3 ফসফেট। গ্লিসারলডিহাইড 3 ফসফেট কিন্তু ডাইহাইড্রক্সি অ্যাসিটোনে কনভার্ট হইতে পারে, বুঝতে পারছো? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট মিলে কি তৈরি করতে পারে জানো? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে কি তৈরি হতে পারে? গ্লুকোজ তৈরি হতে পারে। তাহলে দাও, ফ্যাট থেকে আমি গ্লুকোজ তৈরি করতে পারি, এই গ্লুকোজে আমি আবার ক্রেবস চক্রে ঢুকাইতে পারি, আবার ফ্যাটি অ্যাসিডে আমি ক্রেবস চক্রে ঢুকাইতে পারি। দাঁড়াও, আমি তোমার বেশি পেইন নেওয়া দরকার নাই, জাস্ট আমি বলতেছি, এগুলো তোমরা সবই হয়ে যাবে, বিশ্বাস না করলে দাঁড়াও দেখা যাবে। একটা জিনিস আগে বিশ্বাস করো, the last thing রাজিন ভাই উইল ডু ইজ, বলো সব এই যে দাও লাগবে এগুলো। G3P মানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন দুইটা মিলে কি তৈরি করছে? আলটিমেটলি গ্লুকোজ। কথা বুঝতে পারছো? সো এই হলো কাহিনী। এখন ফ্যাটি অ্যাসিড, তোমার ফ্যাট থেকে ভাইঙা তুমি তো গ্লিসারল পাইলা, গ্লিসারলরে তুমি ঘুরায় ফিরায় গ্লিসারল বানায় টানায় গ্লুকোজ বানাইলা, গ্লুকোজ থেকে কি ক্রেবস চক্রে ঢুকে শক্তি উৎপাদন করলা। ফ্যাট ভাঙলে আরেকটা কম্পোনেন্ট যে পাওয়া যায় ওটার নাম কি ভাইয়া? ফ্যাটি অ্যাসিড। বেশি দেরি হয়ে গেছে নাকি? আচ্ছা, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি হয় জানো? বিটা অক্সিডেশন পাথওয়েতে যায়। কথা বুঝতে পারছো? মনে রাখো কি, বিটা অক্সিডেশনে গেলে এই ফ্যাটি অ্যাসিড থেকে কি পাওয়া যায় জানো? ডিরেক্টলি কি পাওয়া যায়? অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায়, মনে রাখবা। ফ্যাটি অ্যাসিড ভাইয়া কি তৈরি করে ভাইয়া? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বলো তো? তোমার আম্মু ফোন দিছে? আম্মুর ফোন কখনো কাটতে হয়? বুঝি নাই কি? ফোন ধরো, কল ব্যাক কইরা বলো যে ক্লাসে আছি। হোয়াট আ জেনারেশন ভাই। গুড, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, তুমি বাটন ফোন ইউজ করো। আসলে তুমি তো তোমার আম্মুর ফোন রে, মানে তোমার নিজের ফোন রে আম্মুর বানাই ফেলছো নাকি? মানে আসলে আমারই ফোন আম্মু মাঝে মাঝে ইউজ করে আর কি। শেষ হয়ে যাবে, বলো 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বলো যে ক্লাসে আছি, এতটুকু বইলা রাখলেই উনি টেনশন ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি বলো যে তোমার বাসা কই? আসলে তুমি কই, মানে তুমি বাসা কোন জায়গায়? বেশি দূরে নাকি? যাইতে তো কোনো সমস্যা হয় না, না? দেখো বিটা অক্সিডেশনের মধ্যে অ্যাসিটাইল কোয়েতে কয় কার্বন আছে জানো? আজকে থেকে মনে রাখো, অ্যাসিটো, অ্যাসিটি এইসব শব্দ পাইলেই বুঝবা 2 কার্বন বিশিষ্ট জিনিস। যেমন বিশ্বাস না হলে আমি একটা জিনিস বলি, এটার নাম কি বলো? অ্যাসিটিক অ্যাসিড না? ইথানোয়িক অ্যাসিড, আরেকটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এটার মানে বাংলা নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, আর আইইউপ্যাক নাম হলো ইথানোয়িক অ্যাসিড। তো এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কয় কার্বন আছে? 2 কার্বন। তো আজকে থেকে মনে রাখবা, অ্যাসিটো অ্যাসিডি এগুলা পাইলেই কি বুঝবা? 2 কার্বন বুঝবা। তাহলে অ্যাসিটাইল কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? 2 কার্বন বিশিষ্ট। তাহলে আমি যদি বলি যে ভাইয়া একটা 18 কার্বন, আমি কি বলি ফ্যাটি অ্যাসিডের কি থাকে? ফ্যাটি অ্যাসিড এরকম থাকে না, RCOOH, এখানে আর কি 15 থেকে 20 কার্বন বিশিষ্ট, মানে অনেক বড় লম্বা চেইন হইতে পারে। তাহলে আমি যদি বলি ভাইয়া একটা 18 কার্বন ফ্যাটি অ্যাসিড ভাইঙা, ধরো 18 কার্বন ফ্যাটি অ্যাসিড, এফে দিয়া ফ্যাটি অ্যাসিড বুঝাইলাম, এটারে আমি বিটা অক্সিডেশন করলাম। বিটা অক্সিডেশনও হইলো মাইটোকন্ড্রিয়াতেই হয়। কথা বুঝতে পারছো? তো বিটা অক্সিডেশন করলাম। বিটা অক্সিডেশন বুঝবা না, এখন জৈব যৌগ পড়লে বুঝবা। জাস্ট মুখস্থ করো যে 18 কার্বনরে আমি কি করছি? বিটা অক্সিডেশন করছি। করলে আমি কয় কার্বন অ্যাসিটাইল কোয়ে পাবো বলো? অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট। তাহলে 18 কার্বনরে যদি আমি অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করি, তো কয় অণু অ্যাসিটাইল কোয়ে পাবো বলো তো? কয় অণু? 9 অণু। বুঝতে পারছো বিষয়টা? কারণ 9 অণু অ্যাসিটাইল কোয়ে পাবো। এই বুঝতে পারছো? জিনিসটা তো খুব ইজি। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন? 2 কার্বন। 2 লেখো, 9 দুগুণে কত? 18। কথা বুঝতে পারছো? মানে 18 কার্বন ফ্যাটি অ্যাসিডে বিটা অক্সিডেশন করলে কয় কার্বন, কয় অণু অ্যাসিটাইল কোয়ে পাবো? 9 অণু। কথা বুঝতে পারছো? সো এইটাই হলো কথা। সো এটাও হ্যাঁ অ্যাসিটাইল কোয়ে তৈরি করলে তো বাকিটা ইজি, এটা ক্রেবস চক্রে প্রবেশ করে। আচ্ছা, আর বাকি আছে কি? প্রোটিন বাংলায় আমরা কি পাই ভাই? অ্যামিনো অ্যাসিড।
এই অ্যামিনো অ্যাসিডটা না এই অ্যাসিডে কনভার্ট করা যায়, কথা বুঝতে পারছো? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে কনভার্ট করা যায়, অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করা যায়, কথা বুঝতে পারছো? মানে অ্যাসিডরে অন্য অ্যাসিডে কনভার্ট করা যায়। তো এটারে ঢুকাই দিলে কি এটা ক্রেবস চক্রে ঢুকে গেল না, শক্তি উৎপাদন করবে, কথা বুঝতে পারছো? তাহলে মনে রাখবা ক্রেবস চক্র, আজকে থেকে একটা জিনিস মনে রাখবা, ক্রেবস চক্রে শুধু কার্বোহাইড্রেট ভাঙে না বা কার্বোহাইড্রেট জারিত হয় না, সব কিছুই জারিত হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সব কেমনে জারিত হয় বুঝাই দিলাম। গ্লুকোজ যেমনে জারিত এটা তো বুঝতে পারছো। ফ্যাটরে ভাঙে গ্লিসারল, গ্লিসারল থেকে কি গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে গ্লুকোজে যাইতে পারি, এরপরে গ্লুকোজ আবার ক্রেবস চক্রেই ঢুকবো আলটিমেটলি। ফ্যাটি অ্যাসিড ভাঙে আমি কি পাইতে পারি, অ্যাসিটাইল কোয়ে পাইতে পারি, অ্যাসিটাইল কোয়ের তৈরির পরের ধাপ কি ক্রেবস চক্র, এটা ক্রেবস চক্র ঢুকবো। অ্যামিনো অ্যাসিড ভাঙা আমি এই টাইপের অ্যাসিড কনভার্ট করতে পারি, এই টাইপের অ্যাসিড আলটিমেটলি কই ঢুকবো, ক্রেবস চক্রেই ঢুকবে, কথা বুঝতে পারছো? তো এই ক্রেবস চক্র সব ধরনের হইলো খাবার জারিত করে শক্তি উৎপাদন করতে পারে। এখন দেখো, হ্যাঁ শক্তি উৎপাদন করতে পারে। এখন তোমার এই যে সাকসিনাইল কোয়ে না, এটা হলো হিম তৈরিতে কাজে লাগে। এখন বুঝবা না, বুঝতে পারছো? হিম হইলো ভাইয়া পোরফাইরিন আর হইলো আয়রন দিয়ে তৈরি, কথা বুঝতে পারছো? এটা তো জানো এটা কি জানো? হিম হইলো পোরফাইরিন আর আয়রন দিয়ে তৈরি। আচ্ছা, এটা কি কাউরে পড়াইছি কখনো? এটা পড়াই নাই, যাই হোক। পোরফাইরিন মানে হইলো ভাইয়া কি, পোরফাইরিন মানে হইলো একটা খাঁচা, হিম মানে কিন্তু আয়রন না। হিম মানে হইলো একটা খাঁচার মাঝখানে হইলো আয়রন অ্যাটম আছে। তো খাঁচাটারে কি বলে ভাইয়া? পোরফাইরিন। আর যে মাঝখানে আয়রন অ্যাটমটা আছে ওটারে কি বলে? ওটা তো আয়রন। তাহলে আয়রন প্লাস পোরফাইরিন ইকুয়ালস টু কি? হিম, কথা বুঝতে পারছো? এবং এই হিম তৈরিতে, হ্যাঁ অ্যারোমেটিক যৌগ চিনো না? অ্যারোমেটিক যৌগ চিনো? অ্যারোমেটিক যৌগ কিরকম থাকে, এরকম থাকে না, ওই যে তোমার রিংয়ের মতো থাকে না? তো মনে করো এরকম অনেকগুলা রিং হইলো যুক্ত হয়ে, এরকম অনেকগুলা রিং আর কি, বুঝতে পারছো? ধরো আমি এরকম আঁকতেছি, এই একটা রিং, 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 একটা রিং, মাঝখানে একটা গ্যাপ তৈরি করছে, ওই গ্যাপের ভিতরে কি থাকে? আয়রন থাকে, বুঝতে পারছো? তাহলে আয়রন বাদ দিলে এই জিনিসটারে কি বলে? পোরফাইরিন বলে, কথা বুঝতে পারছো? দেখবা লেখা আছে হিম হলো একটা লৌহ পোরফাইরিন যৌগ, কথা বুঝতে পারছো? লৌহ পোরফাইরিন মানে কি, লৌহ প্লাস পোরফাইরিন মিলা হিম তৈরি হয়, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এই সাকসিনাল কোয়ে থেকে হিম, এটা থেকে হিমোগ্লোবিন, এরপর থেকে আরবিসি তৈরি করতে পারবা। তাহলে এই মাইটোকন্ড্রিয়া কি তৈরিতে হেল্প করতে পারে ভাইয়া? আরবিসি তৈরিতে হেল্প করতে পারে। এনে যেহেতু এনার্জি তৈরি হয়, এই এনার্জি কি হরমোন আর প্রোটিন তৈরিতে হেল্প করতে পারে। আমার কথা বুঝতে পারছো? কারণ আমার হরমোন আর প্রোটিন এগুলো কি সিনথেটিক পাথওয়ে না? মনে রাখবা কোনো কিছু বিল্ড করতে গেলে আমার কি লাগে? এনার্জি লাগে, কথা বুঝতে পারছো? যে কোনো সিনথেটিক পাথওয়ে মানে হরমোন আর প্রোটিন সিনথেসিস করা, এগুলোর জন্য আমার এনার্জি লাগবে, যেটা হলো মাইটোকন্ড্রিয়া থেকে আসে। শুক্রাণুর চলনে কি মাইটোকন্ড্রিয়া লাগে না? শুক্রাণুর চলনে, কারণ কি শুক্রাণু যে চলতেছে ওর তো এনার্জি লাগবে, ওই শুক্রাণুর মধ্যেও কিন্তু কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। ডিম্বাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে অনেক বেশি, কারণ কি বলো তো? ডিম্বাণুর মধ্যে কেন মাইটোকন্ড্রিয়া থাকে? চিন্তা শক্তি লোপ পেয়েছে নাকি, বলো? ডিম্বাণু কেন মাইটোকন্ড্রিয়া থাকে? দেখো ডিম্বাণুর মধ্যে কেন মাইটোকন্ড্রিয়া থাকে, দেখো ডিম্বাণুর সাথে শুক্রাণু লাগার পর ডিম্বাণু কিসে কনভার্ট হয়? জাইগোটে। শুক্রাণুর বাকি, আচ্ছা বাই দ্য ওয়ে, শুক্রাণু ডিম্বাণুর সাথে কেমনে লাগে জানো? ধরো এই যে ডিম্বাণু, এটা শুক্রাণু, শুক্রাণু হইলো ধরো এর হইলো যে প্রাচীরটা, এই শুক্রাণুর প্রাচীরটা এর সাথে কি হয়ে যায় বলো তো? ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে যাওয়ার পরে এই যে ধরো শুক্রাণু, এটা লেজ, বুঝতে পারছো? এটা মাথা, মাথার মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে না? এই নিউক্লিয়াসটা খালি ভিতরে ঢুকে এটার সাথে লাগা কি এই এন আর এন মিলা কি তৈরি করে? 2n তৈরি করে, বুঝছো? এই নিউক্লিয়াসটা যায় ভিতরে ঢুকে, আর বাকি যে অংশ আছে এগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? তার মানে শুক্রাণুর দায়িত্ব খালি কি বলতো? নিউক্লিয়াস দেওয়া, আর কিছু করা না। আমার কথা বুঝতে পারছো? মানে মানে ইটা কীরকম হয়, জিনিসটা কীরকম হয়? ধরো এটা ডিম্বাণু, এই ডিম্বাণুর মধ্যে ধরো শুক্রাণু আসছে, সাঁতরায় সাঁতরায় লাগছে, লাগার পরে এর যে নিউক্লিয়াসটা এটা জাস্ট ভিতরে ঢুকে, আর বাকিগুলা মানে নিউক্লিয়াস ভিতরে ঢুকলে কি হয় বলো তো? এটা এইখানে চলে আসলো, এটার সাথে মিলা হইলো 2n তৈরি করলো, আর বাকি যে অংশটা আছে শুক্রাণুর, এটা কি হয়ে যায় জানো? ডিসকার্ডেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে আমার মানে একটা কোশ্চেনের আনসার দাও তো। তোমার বডিতে যে মাইটোকন্ড্রিয়া আছে না, এটা কি তোমার মা থেকে আসছে না বাবা থেকে আসছে? বুঝতে পারছো? এটা বলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, মানে তোমার বডির যে সাইটোপ্লাজম আছে এটা তোমার মা থেকে আসছে। দেখো দেখাই, বাই কর তো ভাই, বাইর কর। ক্লোরোপ্লাস্ট কই? হ্যাঁ, উল্টা দেখতেছি সব। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, দেখছো? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে কি? সাইটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম মানে তো বুঝো সাইটোপ্লাজম, আর ইনহেরিটেন্স মানে কি?
মানে জেনারেশন আফটার জেনারেশন। তোমার বডিতে যে সাইটোপ্লাজম আছে এটা তুমি কার কাছ থেকে ইনহেরিট করছো? মায়ের কাছ থেকে না বাবার কাছ থেকে? মায়ের কাছ থেকে। কথা বুঝতে পারছো? বাবার কাছ থেকে খালি কি ইনহেরিট করছো? নিউক্লিয়াস বা ক্রোমোজোমস। কথা বুঝতে পারছো? বাকি যে সাইটোপ্লাজম আছে দেখো, ও তো এটা কি হয়ে যায়, এই যে শুক্রাণুর যে সাইটোপ্লাজম আছে এই জায়গায়, এটা তো ডিসকার্ডেড হয়ে যায়, তাই না? ও খালি কি করে নিউক্লিয়াস দেয়। এরপরে ভাই এই মায়ের যে সাইটোপ্লাজম আছে, ওই মায়ের সাইটোপ্লাজমের মধ্যে কি মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বডি আছে, এগুলো আছে। এইগুলাই তো ভাইয়া জাইগোট থেকে তারপরে ডিভিশন করে 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 কি তোমার ফুল বডি তৈরি করে। তাহলে তুমি আসলে সাইটোপ্লাজম পাইতেছো, এটা কার কাছ থেকে পাইতেছো? মায়ের কাছ থেকে পাইতেছো। আমার কথা বুঝতে পারছো? এটা বলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তার মানে তুমি যে মাইটোকন্ড্রিয়া পাইতেছো, তুমি যে গলগি বডি পাইতেছো, তুমি যে ক্লোরোপ্লাস্ট পাইতেছো, এগুলো সব কার কাছ থেকে পাইতেছো? মায়ের কাছ থেকে পাইতেছো। আমার কথা বুঝতে পারছো? আর বাই দ্য ওয়ে, এটার মধ্যে ক্যান মাইটোকন্ড্রিয়া থাকে এটা বলতে চাইতেছিলাম না। দেখো এই ডিম্বাণুটাই তো কিসে পরিণত হয়? জাইগোটে। জাইগোট তারপর কি করে? অনেক দ্রুত সেল ডিভিশন করে না? আর দ্রুত সেল ডিভিশনের জন্য কি দরকার? এনার্জি দরকার। এই কারণে এটার মধ্যে মাইটোকন্ড্রিয়া কি থাকে? অনেক বেশি থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, কোষীয় মৃত্যু ভাই দুই ধরনের, এটা পড়ায় শেষ করি। কোষীয় মৃত্যু কয় ধরনের? দুই ধরনের। একটা হলো অ্যাক্সিডেন্টাল সেল ডেথ। অ্যাক্সিডেন্টাল সেল ডেথ মানে কি বলতো? ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর একটা হলো সুইসাইডাল সেল ডেথ, মানে সুইসাইড করে মারা গেছে। একটা হলো অ্যাক্সিডেন্টাল সেল ডেথ আর হলো সুইসাইডাল। অ্যাক্সিডেন্টাল সেল ডেথরে বলে হলো নেক্রোসিস। নেক্রোস মানে হলো পুষ্টির অভাবে মরে যাওয়া। কথা বুঝতে পারছো? আর অ্যাপোপ্টোসিস মানে কি বলতো? সুইসাইডাল সেল ডেথ, মানে সেল নিজে নিজে কি করে? সুইসাইড করে। বুঝতে পারছো? মনে রাখবা এটা অলওয়েজ জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় অ্যাপোপ্টোসিস। যেমন আমি তোমার একটা উদাহরণ দিই। আমরা যখন ভ্রূণ এমব্রায়ো ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন আমাদের এই হাতের মাঝখানে কি ছিল? অনেক সেল ছিল। এই সেলগুলো লাগানো, মানে সেল ছিল, এগুলো লাগায় রাখছে আমাদের আঙ্গুলগুলোতে। এখন এই সেলগুলো কি করে জানো? অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় নিজের নিজে মাইরা ফেলে, মানে নিজের জিন অ্যাক্টিভেট করে নিজেরই নিজে মাইরা ফেলে। হ্যাঁ, এটার একটা প্রসেস আছে, আমি বলবো, সমস্যা নেই, এগুলো পড়াবো। কোষীয় মৃত্যুর সিস্টেম আছে। তো ওইগুলো কিছু জিনস অ্যাক্টিভেট করে। জিনস কি করে? কিছু প্রোটিন তৈরি করে। তোমরা তো জানো জিনগুলো কি করে? প্রোটিন তৈরি করে। এটা পড়ছো না? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ থেকে কি তৈরি হয়? জিন তৈরি হয়। বা সরি, আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আর ডিএনএ জিনিসটা কি? ডিএনএ জিনিসটাই তো জিন। কথা বুঝতে পারছো? তো ডিএনএ থেকে আলটিমেটলি প্রোটিন বেরোয়। তো ও কিছু স্পেসিফিক জিন অ্যাক্টিভেট করে যেগুলো নাকি স্পেসিফিক প্রোটিন তৈরি করে, যেটা নাকি ওর মৃত্যু ঘটায়। আমার কথা বুঝতে পারছো? মানে ও নিজের নিজে মাইরা ফেলে। কারণ ও নিজের নিজে মাইরা ফেলে দেখি আমাদের হাতগুলো কী হয়ে যায়? আলাদা হয়ে যায়, যার কারণে আমরা কী পারি? ফাংশনাল ফিঙ্গার্সগুলো ফাংশনালিটি পায়। কিন্তু কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে এটা যদি না হয় তাহলে এটা এরকম হইব। কথা বুঝতে পারছো? এটা হলো কনজিনিটাল অ্যানোমালি, মানে কি জন্মগত ব্যাধি। কথা বুঝতে পারছো? মানে জন্মের সময় এগুলো অ্যাপোপ্টোসিস করে নাই, তো অ্যাপোপ্টোসিস না করার কারণে এটা লাগিয়ে গেছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, সার্জারি করে এটা ফিক্স করা সম্ভব। কথা বুঝতে পারছো? বাট বিষয়টা হলো অ্যাপোপ্টোসিস করে কী করছে? মানে এটা অ্যাপোপ্টোসিস করছে। বুঝতে পারছো? মানে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয়েছে। আর নেক্রোসিস মানে কি জানো? অ্যাক্সিডেন্টাল। মানে ধরো তোমার হাতে আমি একটা কোপ দিলাম, হাতে কোপ দিলে এই জায়গার সেলগুলো কি মারা যাবে না? সো এটা কি ও নিজে সুইসাইড করছে নাকি অ্যাক্সিডেন্টের কারণে? অ্যাক্সিডেন্টে। ধরো এইখানে তোমার হৃৎপিণ্ডের রক্তনালীতে কি হয়? ব্লক তৈরি হয় না? ব্লক তৈরি হওয়ার কারণে কি ওইটা কি নিউট্রিশন পায়? নিউট্রিশন না পাইলে এটা মারা যায়। তাই নিউট্রিশনের অভাবে মরে যাওয়া অথবা অ্যাক্সিডেন্টের কারণে মরে যাওয়া, এগুলোরে কি বলে? নেক্রোসিস। আর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত ডেথরে কি বলে? অ্যাপোপ্টোসিস। এই জেনেটিক্যালি নিয়ন্ত্রিত ডেথ হলো কে করে জানো? এই মাইটোকন্ড্রিয়াটাতে হেল্প করে। কেমনে হেল্প করে জানো? এই দেখো, নিউক্লিয়াসের যে জিনস, এরা কিছু সিগন্যাল পাঠায় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করা কি করে দেয়? বন্ধ করে দেয়। কথা বুঝতে পারছো? নিউক্লিয়াসের কিছু জিন মানে কিছু প্রোটিনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে সিগন্যাল পাঠায়। মাইটোকন্ড্রিয়া কি করে? ওই প্রোটিনটা পায়া এটিপি তৈরি করা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অফ করে দেয়। অফ হয়ে যায় আর কি। ওই প্রোটিনটা এটার ভিতরে ঢুকে গেলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অফ হয়ে যায়। তো অফ হয়ে গেলে ওটা অটোমেটিক্যালি কী হবে? মারা যাবে। কথা বুঝতে পারছো? তো এভাবে হইলো সেল হইলো সুইসাইড করে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে ক্যালসিয়ামের স্টোর হাউস হিসেবে দুইটা অঙ্গাণু আছে যেটা ক্যালসিয়ামের স্টোর হাউস হিসেবে কাজ করে। কে কে ভাইয়া? একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা কি? মাইটোকন্ড্রিয়া। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, না লেখা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেখো। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, এই দুইটা মানে কোষের মধ্যে যখন ক্যালসিয়ামের পরিমাণ বাইরে যায় তখন কি হয় জানো? এই দুইটাতে যায় স্টোর হয়। এখন ভাই দেখো, এই জায়গায় যদি তুমি পজিটিভ ঢুকাও, আমরা কি জানি ইলেকট্রিক্যাল ব্যালেন্স মেনটেন করা লাগে। তাহলে তুমি এখানে পজিটিভ ঢুকাইছো, তোমার পজিটিভ বাইর করা লাগবে না? আমরা জানি না একটা পজিটিভ ঢুকলে একটা পজিটিভ কী করতে হয়? বাইর করতে হয়। তাহলে ক্যালসিয়াম ঢুকাইলে তুমি তার বদলে কী বাইর করবা জানো? পটাশিয়াম বাইর করে দিবা। একটা ক্যালসিয়াম ঢুকাইলে কয়টা পটাশিয়াম বাইর করবা? দুইটা, কারণ একটা ক্যালসিয়ামের কয়টা চার্জ? দুইটা চার্জ। দুইটা পটাশিয়ামের দুইটা চার্জ। সো এইভাবে তুমি ইলেকট্রিক্যাল ব্যালেন্স হলো মেনটেন করবা। তাহলে ভাই বলো তো মাইটোকন্ড্রিয়া কোন কোন আয়নের ব্যালেন্স মেনটেন করে? ক্যালসিয়াম আর পটাশিয়াম। কেমনে বুঝতে পারছো?
ওজন বেশি হয়ে যায়, এটার ভিতরে ঢুকে যায়, এটা পটাশিয়াম, এটাও সেম ভাবে, বুঝতে পারছো, এটাও সেম ভাবে মেনটেন করে। আচ্ছা, এরপর আসো এটা এটিপি তৈরি করে, কেমনে তৈরি করে জানো? এই যে দেখো অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা অ্যাডিনোসিনের লগে দুইটা ফসফেট আছে, একটা লাগাই দেয়, এটা কি ট্রাইফসফেট তৈরি হয়। এটা ভাইয়া কোন প্রসেসের মাধ্যমে হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ, আচ্ছা বাই দ্য ওয়ে, কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করার কি বলে? ফসফোরাইলেশন। আর যদি এটা অক্সিজেনের সহায়তায় হয় তাহলে এটার কি বলে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ভাই মাইটোকন্ড্রিয়া যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে, এটা কি সত্যি না বলো তো? মাইটোকন্ড্রিয়া কি অ্যারোবিক রেসপিরেশনে হেল্প করে না? অ্যারোবিক রেসপিরেশনে কি লাগে? অক্সিজেন লাগে, তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনে এটা হেল্প করবে। কথা বুঝতে পারছো? অ্যারোবিক মানে সবাত শোষণ, বাতাসের উপস্থিতিতে, কথা বুঝতে পারছো? সো এটা হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন করবে। অক্সিডেটিভ মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে জারণ করে ফসফোরাইলেশন করবে, মানে অক্সিজেনের প্রেজেন্সে সে হলো ই করবে। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো বুঝতেই পারছো। এগুলো হলো কি করে জানো? এইভাবে ফ্লো হয় ইনার মেমব্রেনের মধ্যে দিয়ে, একটা প্রোটিন থেকে আরেকটা প্রোটিনে জাম্প করে ফ্লো হয়। আর এই জায়গায় একটা প্রোটিন থাকে, যেই প্রোটিনটা কি তৈরি করে? এটিপি তৈরি করে। এই প্রোটিনটা কি জানো? ওই যে ওর যে কি আছে, ওর যে কাইনেটিক এনার্জি আছে, এই কাইনেটিক এনার্জিটাও রোটেশনাল এনার্জিতে কনভার্ট হয়। এই প্রোটিনটার নাম কি জানো? অক্সিজোম। নাম কি ভাই? অক্সিজোম। ওর কাইনেটিক এনার্জিটা ওর রোটেশনাল এনার্জিতে কনভার্ট হয়। এই যে এই মালটার, বুঝতে পারছো, এটা ঘুরতে থাকে। এটারে বলে সবচেয়ে প্রকৃতিতে বিদ্যমান সবচেয়ে ক্ষুদ্রতম মোটর। কথা বুঝতে পারছো? মানে ওর কাইনেটিক এনার্জিটা ইউজ করে ও ঘূর্ণন শক্তি হইলো পায়, মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কনভার্টস ইনটু কি? এটিপি সিনথেসিসের ঘূর্ণন শক্তি। আর ওই ঘূর্ণন শক্তিটা ইউজ করে ও হইলো এই যে কেমিক্যাল এনার্জি তৈরি করে। কথা বুঝতে পারছো? তো মনে রাখবা, অক্সিজোম আসলে কি একটা মোটর। এটা আসলেই ঘুরে ভাই, মিথ্যা কথা না, এটা কি আসলেই ঘুরে। এটা আসলে কি ভাই? একটা মোটর। মোটর মানে বুঝতে পারছো, যে মোটর দেখছো না যে ঘুরে গাড়ির মধ্যে, তো এটা হলো একটা মোটর, মোটরের মতো ঘুরে। ঠিক আছে, দেখো। হ্যাঁ, এটাও একটা ইন্টিগ্রাল প্রোটিন, রাইট। লিঙ্ক কইরা পড়তে হবে, হ্যাঁ। এই যে দেখো তো ভাই কি লেখছে, এটা দেখছো কি লেখছে? এটিপি সিনথেস। কি লেখছে? এটি আণবিক মোটর বিশেষ। মোটর মানে কি? মোটর দানা পি না, এটা হলো মোটর। এ দেখো ক্ষুদ্রতম রোটেটরি মোটর। রোটেটরি মোটর মানে কি? যে ঘুরে। কথা বুঝতে পারছো? এটা কই থাকে? এই যে এটিপি সিনথেস কই থাকে? এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন আছে, এই যে এটাই সেই মোটর। কথা বুঝতে পারছো? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন আছে, এটাই মোটরের মধ্যে ঘুরতেছে। এটিপি সিনথেসের কি কি পার্ট আছে বলো তো? বাই দ্য ওয়ে, এটিপি সিনথেস মানে কি? ও এটিপি সিনথেসিস করে, আর ও হলো অক্সিজেন ইউটিলাইজ করে এটিপি সিনথেসিস করলে ওরে কি বলবা? অক্সিজোম। আমার কথা বুঝতে পারতেন? এটিপি সিনথেস আর অক্সিজোম কিন্তু একই কথা। এটার কি কি পার্ট আছে? একটা মাথা আছে, একটা কি আছে? স্টক আছে, আর একটা কি আছে? বেইজ আছে। বেইজ, স্টক আর হলো মাথা আছে। এগুলোর কাজ কি আমি পড়াবো, সমস্যা নাই। ঠিক আছে।